অলরাইট, সো ক্লাসে আমরা আই থিঙ্ক গ্রামার কমপ্লিট করছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন্স, মডিফায়ার্স এন্ড ভার্ব ফর্ম, এগুলো আমাদের কমপ্লিট হয়েছে। এন্ড আই গেভ ইউ সাম হোমওয়ার্কস। হোপফুলি হোমওয়ার্কস গুলো করা হচ্ছে। আমরা একটা এক্সাম নিব, ঠিক আছে? আমরা হচ্ছে আই থিঙ্ক বাই উইকলি এক্সাম হবে আমাদের। সো ধরো 2 সপ্তাহ পর পর একটা এক্সাম হবে। সো আফটার দিস উইক আমাদের গ্রামার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। যেমন আজকের ক্লাসে আমরা পাংচুয়েশন শুরু করবো। সো আফটার উই কমপ্লিট পাংচুয়েশন আমাদের গ্রামার পুরোপুরি ডান। আজকের ক্লাসের পর আমাদের গ্রামার আর পড়া লাগবে না। এন্ড দেন গ্রামারের পর আমরা রিডিং এ চলে যাব। রিডিং কমপ্লিট করব। এন্ড দেন আমাদের রিডিং কমপ্লিট করতে আমি এক্সপেক্ট করতেছি 6 থেকে 7টা ক্লাসের মতো লাগবে। এর বেশি লাগার কথা না। হোপফুলি ডিপেন্ডস অন আমার কিরকম পেসে যাইতে হচ্ছে, সবার অবস্থা কিরকম, হাউ গুড এভরিওয়ান ইজ ফলোইং মি, সেটার উপরে। এন্ড দেন উইল মুভ অন টু ম্যাথস, ওকে? এন্ড বাই উইকে আমরা কিছু এক্সামস নিব, যেমন আজকের পড়া সহ গ্রামারের উপর একটা এক্সাম হবে বাই দ্য এন্ড অফ দিস উইক, বুঝছো? আজকে তো সানডে। তো হোপফুলি বাই নেক্সট ফ্রাইডে, মেবি ফ্রাইডে অর স্যাটারডে, মেবি আমি হচ্ছে একটা এক্সাম দিতে বলবো। এন্ড ওই এক্সামের উপরে আর কি আই আন্ডারস্ট্যান্ড যে কে কতটুকু পড়ালেখা করতেছে অ্যান্ড এভরিথিং। ইয়া, সো এনিওয়েজ আজকের ক্লাসে আমরা, লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন এন্ড তারপর আমরা ক্লাসটা শুরু করি। সো হোপফুলি আমার স্ক্রিন ভিজিবল। সো আজকে আমাদের ক্লাস নাম্বার 4 এন্ড আজকে আমরা পাংচুয়েশন করব, ঠিক আছে? পাংচুয়েশন, তো ইটস নট, অনেক কিছু পড়ার আছে এমন না। আমি মোটেই বলবো না যে দেয়ার ইজ লাইক আ লট টু স্টাডি পাংচুয়েশনে, বাট দ্য থিং ইজ পাংচুয়েশন সবার কাছে অনেক নতুন লাগার কথা। কারণ আমরা ছোটবেলায় বাংলা সেকেন্ড পেপারে হয়তো বা বিরাম চিহ্ন সাবজেক্টটা ছিল অনেকের, আবার অনেকের ছিল না। যারা ইংলিশ মিডিয়াম থেকে আসো, ইউ গাইস প্রবাবলি নেভার হ্যাড বেঙ্গলি সেকেন্ড পেপার, রাইট? তো তোমাদের প্রবাবলি ওইভাবে পাংচুয়েশন সাইন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয়, এটা প্রবাবলি ইউ ডু নট নো দ্যাট ওয়েল, which is not a big deal again. So কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করবা, তারপর বলবো, ওকে? এনিওয়েজ, পাংচুয়েশন মেইনলি ডিলস উইথ আমাদের যে কমা, সেমিকোলন, ফুল স্টপ, কোলন, কোয়েশ্চেন মার্ক, এই সাইনগুলো আমরা কোথায়, কখন, কোন কনটেক্সটে বসাবো বা বসাবো না, এই সবকিছুর উপরে ডিপেন্ড করে, বা এই সবকিছু নিয়েই আসলে আমার পাংচুয়েশন চ্যাপ্টারটা ক্রিয়েট করা হয়েছে, বা ইন জেনারেল টপিকটা ক্রিয়েট করা হয়েছে। সো এসএটি তে তোমার কোয়েশ্চেন গুলা অন্যান্য গ্রামার কোয়েশ্চেনের মতনই আসবে। তোমাকে বলবে উইচ চয়েস বেস্ট, স্ট্যান্ডার্ড কনভেনশন অফ ইংলিশ থেকেই কোয়েশ্চেন আসবে। এন্ড তোমাকে জিজ্ঞেস, একটা আন্ডারলাইন দেওয়া থাকবে, সেই আন্ডারলাইনের মধ্যে কোন পাংচুয়েশনটা তুমি বসাবা, কোনটা বসাবা না, সেটা তোমার ডিসাইড করা লাগবে। এন্ড গুড থিং অ্যাবাউট এসএটির পাংচুয়েশন ইজ এটার সিলেবাস খুব একটা বড় না, হ্যাঁ। মানে পাংচুয়েশন সাইন তো অনেক আছে। তোমার ফুল স্টপ, সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, কোলন, এক্সক্লেমেশন মার্ক, কমা, ড্যাশ, অ্যাপোস্ট্রফি, অনেক 8টা 9টা 10টার মতো পাংচুয়েশন সাইন আছে। তোমার সবগুলো জানার কোনো প্রয়োজন নাই। তোমার শুধুমাত্র জানা লাগবে কমা কিভাবে ইউজ করতে হয়, এটা তোমার শিখা লাগবে। কোলন কিভাবে ইউজ করতে হয়, দ্যাট ইউ নিড টু লার্ন। সেমিকোলন কিভাবে ইউজ করতে হয়, দ্যাট ইউ অলসো নিড টু লার্ন। আর ড্যাশ কিভাবে ইউজ করতে হয়, দ্যাট উই অলসো নিড টু লার্ন। তো এই 4টা জিনিস আমাদের মেইনলি শেখা লাগবে। এন্ড ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এগুলো থেকে ডিরেক্টলি কখনো কোয়েশ্চেন আসে না। এন্ড ওখানে শিখারও কিছু নাই। ফুল স্টপ আই থিঙ্ক আমরা সবাই জানি কিভাবে ইউজ করতে হয়। ইটস জাস্ট সেন্টেন্স শেষ হইলে আমরা ফুল স্টপ ইউজ করবো, তো ওইখান থেকে কোয়েশ্চেন জেনারেলি আসে না। এই 4টা থেকেই 99% অফ দ্য কোয়েশ্চেন উইল বি ফ্রম। তো আমরা একটা একটা দিয়ে শুরু করি, ওকে? আমরা কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, আমরা একটা একটা করে যাবো। এন্ড প্রতিটার জন্য রেলেভেন্ট যে রুলস গুলো আছে সেইগুলো আমরা জাস্ট দেখে চলে যাবো, ওকে? দেন আমরা কোয়েশ্চেন সলভিং এ ফোকাস করব। সো বিফোর উই স্টার্ট, পাংচুয়েশন নিয়ে আমি জাস্ট বেসিক একটা রুল তোমাদেরকে বলে দেই, হ্যাঁ। যে আমরা প্রতিটা সাইনের, ধরো কমার স্পেসিফিক রুল শেখার আগে বা কোলনের স্পেসিফিক রুল শেখার আগে পাংচুয়েশন সাইনে একটা জেনারেল রুল তোমাদেরকে আমি বলি, যে পাংচুয়েশন সাইন আসলে আমরা ইউজ করি, কেন ইউজ করি, কখন ইউজ করি। পাংচুয়েশন সাইন বেসিকলি আমার একটা সেন্টেন্সের মধ্যে আমি কি থামবো না, বা আমি সেন্টেন্সটা কিভাবে পড়বো, সেইটা ডিফাইন করে পাংচুয়েশন সাইন। ঠিক আছে? সেটা কে ডিফাইন করে? সেটা ডিফাইন করে পাংচুয়েশন সাইন। যেমন আমি যখন বলবো, লেটস সে আমার কাছে একটা লিস্ট অফ আইটেমস আছে, লাইক আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই এম গোয়িং টু বাই আ পেন, আ পেপার অ্যান্ড আ বুক। ধরো এটা হচ্ছে আমার কাছে একটা সেন্টেন্স আছে, সেকেন্ড, ওকে? সেটা আমার কাছে সেন্টেন্স আছে না, এখানে আমি কমা ইউজ করতেছি, 2টা জায়গায় আমি কমা ইউজ করছি।
এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা আমরা পাংচুয়েশন সাইন এখানে কেন ইউজ করতেছি, আমি যদি না ইউজ করতাম তাহলে কি হইতো, সমস্যাটা কোন জায়গায় হইতো? খেয়াল করে দেখো, সেন্টেন্সটা যদি আমরা কমা ছাড়া পড়ি তখন ইট লুকস লাইক আই এম গোয়িং টু বাই আ পেন আ পেপার এন্ড আ বুক, লাইক আমার মনে হচ্ছে সবকিছু একসাথে, সব একসাথে মিলে একটা তালগোল পাকা যাবে, বুঝতে পারছো? সো পাংচুয়েশন সাইনের মেইন কাজটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ক্ল্যারিটি দেওয়া, সেন্টেন্সের একটু ক্ল্যারিটি দেওয়া, সেন্টেন্সের মিনিং যাতে তোমার বুঝতে সুবিধা হয়, যে পেন আলাদা আইটেম, পেপার আলাদা আইটেম, বই আলাদা আইটেম, তিনটা আলাদা আলাদা আইটেম নিয়ে আমরা কাজ করতেছি, বা আমি কিনতে যাচ্ছি তিনটা আলাদা আলাদা আইটেম। তো আমার ক্ল্যারিটি পাচ্ছি, আমি মিনিংটা আরো ক্লিয়ার হচ্ছে আমার কাছে, এন্ড দেন আমার পড়তে সুবিধা হয়, লাইক আমি পড়ার সময় পেনের পরে আমি ছোট্ট একটা পজ দিচ্ছি যে আচ্ছা আই এম গোয়িং টু বাই আ পেন, একটু পজ, আ পেপার, একটু পজ, এন্ড দ্য বুক। আমার পড়ার ইজ মানে অ্যাক্সেসিবিলিটির জন্য, ঠিক আছে? অ্যাক্সেসিবিলিটি মানে কি, যে আমার পড়ার সুবিধার জন্য এক টানা ঝাড়া পড়ে যেতেছি তা না, আই এম গিভিং মাইসেলফ একটা ছোট ছোট পজ সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড ইট বেটার, ঠিক আছে? তো পাংচুয়েশনের মেইন কাজ হচ্ছে এই দুইটা, ক্ল্যারিটি দেওয়া এন্ড তোমার একটা ছোট্ট পজ দেওয়া, যাতে তুমি পুরো পড়াটা পুরো পড়াটা পড়ে তুমি বুঝতে পারো ক্লিয়ারলি। ওকে, যাই হোক, এত এত কাহিনী করার কোনো পয়েন্ট নাই। আমার মেইন পয়েন্টটা হচ্ছে, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পাংচুয়েশন আমরা তখনই ইউজ করব যখন আমার কাছে মনে হবে যে এখানে থামার একটা দরকার আছে। যদি তোমার কাছে মনে হয় যে না আমার এখানে থামার কোনো প্রয়োজন নাই, আমি একটা সেন্টেন্স পড়তেছি এন্ড সেন্টেন্স পড়ার মাঝখানে হঠাৎ করে একটা পাংচুয়েশন সাইন চলে আসছে, যেখানে থামার কোনো প্রয়োজন ছিল না, আমি যদি না থামতাম তাইলেও সেন্টেন্সের মিনিং ঠিক মতো থাকতো, ক্লিয়ারলি আমি বুঝতে পারতাম, আমার পড়তেও কোনো অসুবিধা হচ্ছে না, টোটালি ফাইন, তাইলেও এখানে পাংচুয়েশন সাইন ইউজ হবে না, ঠিক আছে? এটা যে কোনো পাংচুয়েশন সাইনই এখানে ইউজ হওয়ার কথা না। তো এটা কিন্তু তোমার বেস লাইন রুল, ঠিক আছে? তুমি যখন এসআইটি কোয়েশ্চেন সলভ করতে যাবা বা এসআইটি রিলেটেড যে কোনো কিছু করতে চাচ্ছ, পাংচুয়েশনের কোয়েশ্চেন সলভ করতেছো, আমরা পাংচুয়েশন অনেক রুল শিখবো, এটা শিখবো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে মাথায় রাখবা যে তোমার যদি সেন্টেন্সের কোথাও থামার কোনো প্রয়োজন না হয়, রিয়েলিস্টিক্যালি তোমার ওই জায়গায় থামার কোনো দরকার নাই, না থেমেও তোমার সেন্টেন্সের ক্ল্যারিটি মেনটেইন হয়, সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাক্সেসিবিলিটিও মেনটেইন হয়, তাইলে তোমার ওখানে কোনো পাংচুয়েশন সাইনের কোনো প্রয়োজনই নাই। ওকে, সেটা মাথায় রাখবো সবসময়। নাও লেটস মুভ অন টু, আমরা একটা একটা করে পাংচুয়েশন সাইন দেখি, কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা দেখি। সো উইল স্টার্ট উইথ কমা, ঠিক আছে? কমা দেখতে এমন হয়, আমরা সবাই জানি, এটা কোনো ডিফারেন্ট কোনো কিছু না, উই অল নো কমা। সো কমা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, বা কমা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন ইন এসএইটি। এসএইটি তে পাংচুয়েশন থেকে যা কোয়েশ্চেন আসে এর মধ্যে 50 to 60% অ্যালোন কমা থেকেই আসে, বাকি তিনটা সাইন মিলায় another 50% or 40%, বুঝতে পারছো? সো কমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। সো কমার রুল নাম্বার ওয়ান ইজ উই ইউজ কমা উই ইউজ কমা এগুলো লিখে রাখবা, ঠিক আছে? আর রুলস গুলো সবাই একটু ফলো ফলো মি এন্ড রাইট ইট ডাউন ইন ইয়োর notepad or wherever you are writing. Anyways, we use comma to separate words, to separate words and group of words in a list of items, 3+ items. এর মানে কি? এর মানে হচ্ছে আমার যদি একটা লিস্ট থাকে, হ্যাঁ, আমার কিছু আইটেম আছে, এই কিছু আইটেমের আমি একটা লিস্ট বানাচ্ছি। এখন লিস্ট মানে কিন্তু খালি এই না যে বাজারের লিস্টের মতো জিনিসের লিস্টই থাকতে হবে, যে আমি একটা খাতা কিনবো, কলম কিনবো, বই কিনবো, বা আমি বাজারে গেছি, আমি আজকে মুরগির মাংস কিনবো, গরুর মাংস কিনবো, খাসির মাংস কিনবো। ইটস নট লাইক দ্যাট, ওকে? আমার লিস্ট বলতে শুধুমাত্র আমি বাজারের লিস্টের মতো আইটেমস দিয়ে, মানে জিনিসপাতি দিয়ে লিস্ট বুঝাচ্ছি না। ধরো আমি বললাম যে আমি আজকে স্কুলে যাব, স্কুলে যাওয়ার পর আমি আমার লাঞ্চ করব এন্ড দেন আমি বাসায় এসে আমার মায়ের সাথে গল্প করব, ফর এক্সাম্পল, ঠিক আছে? আবার বলি জিনিসটা, আমি একটু একটু রিপিট করি। ধরো আমি একটা সেন্টেন্সের মধ্যে বুঝাতে চাচ্ছি যে আমি আজকে সকালে উঠে স্কুলে যাব, আমার লাঞ্চ করব এন্ড দেন আমি আমার বাসায় এসে আমার মায়ের সাথে গল্প করব। এইটাও কিন্তু একটা লিস্ট অফ আইটেমস, বুঝতে পারছো? বাট দ্য থিং ইজ, এখানে আমি ডিরেক্ট জিনিস দিয়ে বুঝাচ্ছি না, খাসির মাংসের মতো এটা কোনো জিনিস না, ইটস আ লিস্ট অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো লিস্ট ক্যান বি অফ এনিথিং, যে কোনো কিছুর লিস্ট হইতে পারে, অ্যাজ লং এজ এখানে 3 or more আইটেমস আছে, ঠিক আছে? 3 or more আইটেমস আছে, আইটেমস কুড বি অ্যান অ্যাক্টিভিটি, আইটেমস কুড বি সামথিং, আইটেমস কুড বি সামওয়ানস নেম, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে মাই এস্টেট গোস টু মাই ওয়াইফ
মাই সান অ্যান্ড মাই ডটার ইন ল। এখানে এস্টেট মানে কি? এস্টেট মানে হচ্ছে আমার সম্পত্তি, ঠিক আছে। এস্টেটের মানে কি ইন জেনারেল? এস্টেটের মানে দুই রকম হইতে পারে, ঠিক আছে। এস্টেট এক জায়গায় একভাবে মানে হইতে পারে এটা একটা ম্যানশন, বিশাল বড় বাসা আছে আমার, এটাকে আমি এস্টেট বলতে পারি। আবার এস্টেট মানে আমার যত সহায় সম্পত্তি আছে সবকিছু হইতে পারে। ওকে, দুইটা মিনিং। তো এখানে প্রবাবলি সম্পত্তির কথাই বলতেছে। তো আমার এস্টেট গোজ টু মাই ওয়াইফ, মাই সান এন্ড মাই ডটার ইন ল। এখানে কিন্তু একটা লিস্ট আছে। লিস্টটা কিসের লিস্ট? কার কার কাছে আমার সম্পত্তি যাবে, তাই না? এন্ড লিস্টের প্রতিটা আইটেমের মাঝখানে আমার কমা ইউজ করতে হবে, ঠিক আছে। লিস্টের প্রতিটা আইটেমের মাঝখানে আমার কমা ইউজ করতে হবে। এখানে তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি। যে কোনো লিস্টে, এই লিস্টের মধ্যে যতগুলো আইটেম থাকুক না কেন, একটা থাকতে পারে, সরি, লিস্টের মধ্যে তো মিনিমাম তিনটা আইটেম থাকতে হবে। লিস্টের মধ্যে তিনটা আইটেম থাকতে পারে, চারটা থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে। ইট ডাজন্ট ম্যাটার, ওকে। একটা লিস্টের মধ্যে যতগুলো আইটেমই তোমার কাছে থাকুক না কেন, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ লাস্ট আইটেমের শেষে, লাস্ট আইটেমের শুরুতে একটা এন্ড আনতে হয়। এন্ড সেই এন্ডের আগে একটা কমা ইউজ করে সবাই, ঠিক আছে। আবার বলি, তোমার একটা লিস্টের মধ্যে থাউজেন্ডস অফ আইটেমস থাকতে পারে, কোনো সমস্যা নাই। থাউজেন্ডস অফ আইটেম থাকলেও তোমার লাস্ট আইটেমটা সবসময় একটা এন্ড দিয়ে যোগ করা লাগবে, ঠিক আছে। যে আমি সবসময় বলবো যে মাই স্টেট গোস টু মাই Sir, ওয়াইফ। Assalamu alaikum. I just came here. What did I miss? নট মাচ, আসলে আমরা জাস্ট শুরু করছি, ইটস ফাইন। Okay, thank you. সো এনিওয়েজ, আমি যেটা বলতেছিলাম, আহ সো লিস্টের মধ্যে আমার লাস্টের আইটেমটার আগে সবসময় একটা এন্ড থাকবে। এন্ড এন্ড এর আগে যে কমাটা আমরা ইউজ করি, দিস ইজ কল্ড অক্সফোর্ড কমা, ঠিক আছে। এন্ড এর আগে আমরা যে কমাটা ইউজ করি, সেই কমাটাকে আমরা কি বলি? অক্সফোর্ড কমা বলি। এখন অক্সফোর্ড কমা ইউজ করাটা ইজ নট ম্যান্ডেটরি, ঠিক আছে, বাই এনি চান্স। যে তোমার লাস্ট আইটেম আছে, এন্ড এর আগে কি তুমি কমা ইউজ করবা কি করবা না, অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না। বাট ট্রেডিশনাল ইংলিশে অক্সফোর্ড কমা ইউজ করা ইজ প্রেফারেবল, ঠিক আছে। অক্সফোর্ড কমা ইউজ করা ইজ প্রেফারেবল। সো তুমি এসএটি তে কখনো এমন এমন কোয়েশ্চেন পাবা না যেখানে তোমার এই যে এই লাস্ট এন্ড এর আগে কমা বসবে কি বসবে না সেটা নিয়ে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। বিকজ এন্ড এর আগে কমা বসতেও পারে, নাও বসতে পারেন, দুইটাই কারেক্ট, দুইটা একটাও ইনকারেক্ট না, ঠিক আছে। সো এটা এই কনফিউশনে থাকা যাবে না। আচ্ছা, এন্ড এর আগে সবসময় কমা বসবে, কমা ইউজ করাটা ইজ প্রেফারেবল। কমা ইউজ করলে তোমার জন্য ভালো, সবার জন্য ভালো, ইটস ট্রেডিশনাল। বাট না ইউজ করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা ভুল না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট না। যাই হোক, এটা হচ্ছে রুল নাম্বার 1। সবথেকে এটা হচ্ছে একটা একটা রুল, যে আমার লিস্ট অফ আইটেমস থাকলে সেই লিস্ট অফ আইটেমস এর প্রত্যেকটা আইটেমের মাঝখানে আমার কমা বসাইতে হবে। ভালো কথা। রুল নাম্বার 2, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এট এনি পয়েন্ট ইন টাইম মেক শিওর তুমি লাইক হ্যান্ড রেজ করবা এন্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো এট এনি পয়েন্ট ইন টাইম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। রুল নাম্বার 2 হচ্ছে when a dependent clause is in the start of the sentence, is in the start of the sentence, a comma must follow the dependent clause. আমরা গতকালকে, গতকালকে না, আই থিঙ্ক লাস্ট ক্লাসে আর কি, লাস্ট ক্লাসে আমরা মডিফায়ার্স করছি, তাই না? এন্ড মডিফায়ার্স এর লেকচারে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে আমরা দেখতেছিলাম যে মডিফায়ারের শুরুতে সবসময় একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ওই ডিপেন্ডেন্ট ক্লজটা ইউজুয়ালি আমাদের মডিফায়ার হয়। এন্ড সেই মডিফায়ারের পরে কিন্তু সবসময় একটা কমা আসতো, কমার পরেই আমার একটা আন্ডারলাইন থাকতো, তাই না? এখানে ওই রুলটার কথাই বলা হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। যে তোমার যদি একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেই ডিপেন্ডেন্ট ক্লজটার পরে একটা কমা আনতে হবে, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ক্লজের পরে একটা কমা আনতে হবে টু সেপারেট তোমার ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। আমার তো সেন্টেন্সের মধ্যে একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেছে, তাই না? দুইটাই তো আর ডিপেন্ডেন্ট হচ্ছে না, দুইটা ডিপেন্ডেন্ট হলে তো হবে না। তো যেহেতু একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, তো ওদেরকে আলাদা করতে আমার কি লাগবে? ওদেরকে আলাদা করতে আমার একটা কমা লাগবে, ঠিক আছে। ওদেরকে আলাদা করতে আমার একটা কমা লাগবে, এটা হচ্ছে আমার মেইন কথা। তো আমার ইনফ্যাক্ট আমি যে সেন্টেন্সটা লিখছি এখানে, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হয়। যেমন when a dependent clause is in the start of the sentence, এটা কি এগেইন নিজে একটা ডিপেন্ডেন্ট ক্লজ না? এই পার্টটুকু, এই পার্টটুকু নিজেই কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এখানে একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, কিন্তু এটার কোনো মিনিং নাই নিজে নিজে। আমি যদি বাদ দেই, এই পার্টটাকে বাদ দিই, সেন্টেন্সের কিন্তু নিজে নিজে কোনো মিনিং নাই। আছে কি? মিনিং নাই।
এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন বলি আ কমা মাস্ট ফলো দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, ইট ইজ আ প্রপার সেন্টেন্স। এটার পরে আমার আর জানার কোনো কিছু ইচ্ছা নাই, আমি বুঝতে পারছি ইনফরমেশনটা যে হ্যাঁ কমা সবসময় ডিপেন্ডেন্ট ক্লজকে ফলো করবে, সেন্টেন্সটা মেক সেন্স। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কি দিয়ে কানেক্ট করছি? একটা কমা দিয়ে কানেক্ট করছি। সবাই কি বুঝতে পারছি আমরা এই রুলটা? এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবা। সবাইকে আমরা বুঝতে পারছি এই রুলটা? কারো কোনো কনফিউশন আছে এখান থেকে? অ্যাজিউমিং নাই, ওকে। তো আমরা রুল নাম্বার 3 তে চলে যাই। রুল নাম্বার 3টা আমরা অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার সময় দেখে আসছি, তাও আমি আরেকবার দেখাই। সেটা হচ্ছে উই ইউজ কমা টু সেপারেট নন এসেনশিয়াল ক্লজ ওয়ার্ডস অর ফ্রেজ। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস যখন করছিলাম, আমাদের সেকেন্ড ক্লাস, তোমরা যারা করছো মনে থাকার কথা, সেখানে আমি এক নন এসেনশিয়াল ক্লজ এক্সপ্লেইন করছিলাম যে নন এসেনশিয়াল ক্লজ কি ছিল। নন এসেনশিয়াল ক্লজ ছিল আ পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা আমি সেন্টেন্সটাকে বাদ দিয়ে দিল, সেন্টেন্সের মিনিং এর কোনো চেঞ্জ আসবে না, তাই না? আমার একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট, যেটা আমি যদি সেন্টেন্সটাকে বাদও দিয়ে দিই, সেন্টেন্সের কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। এটা ছিল আমার নন এসেনশিয়াল ক্লজ। এন্ড নন এসেনশিয়াল শুধু যে একটা ক্লজই হইতে হবে, মানে এটা সাবজেক্ট ভার্ব থাকতে হবে এমন কোনো কথা নাই। নন এসেনশিয়াল একটা ফ্রেজ হইতে পারে, নন এসেনশিয়াল জাস্ট দুইটা তিনটা ওয়ার্ডও হইতে পারে। ইট ক্যান বি এনিথিং, এনিথিং দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু দ্য সেন্টেন্স ইজ নন এসেনশিয়াল, ওকে। তো আমরা নন এসেনশিয়াল পার্টটাকে কমা দিয়ে আলাদা করতে পারি। যেমন আমি একটা যদি সেন্টেন্স দেখাই, জিল হু ইজ মাই সিস্টার, হু ইজ মাই সিস্টার শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এটা ধরো আমার সেন্টেন্স, হ্যাঁ। এই যে হু ইজ মাই সিস্টার, এই পার্টটা কিন্তু একটা নন এসেনশিয়াল ক্লজ, তাই না? কারণ আমি যদি এটাকে বাদও দিয়ে দিই, ধরো ফিজিক্যালি আমি কেটে দিছি এটা, আমার সেন্টেন্সের কোনো সমস্যা আছে? জিল শাট দ্য ডোর, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এন্ড প্রপার মিনিংও আছে, জিল দরজা বন্ধ করে দিছে। তার মানে এটা একটা প্রপার সেন্টেন্স ইভেন উইদাউট দিস পার্ট। তো এই পার্টটাকে, এই যে হু ইজ মাই সিস্টার, এই পার্টটাকে আমরা কি বলবো? নন এসেনশিয়াল ক্লজ বলবো, ঠিক আছে। নন এসেনশিয়াল ক্লজের দুই সাইডে কি আছে? দুইটা কমা থাকে, ঠিক আছে। নন এসেনশিয়াল ক্লজের দুই সাইডে কি থাকে? দুইটা কমা থাকে। সো আমরা আবার আবার আমি আরেকবার রিপিট করি এই জিনিসটা, যে তোমার যদি সেন্টেন্সের মধ্যে নন এসেনশিয়াল পার্ট থাকে, বা তোমার কাছে মনে হচ্ছে এটা দরকার নাই, সেন্টেন্সের মধ্যে এই পার্টটা যদি নাও থাকে, কোনো সমস্যা নাই, আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেইটাকে, ওই পার্টটুকুকে তুমি কমা দিয়ে আলাদা করতে পারবা। শুধুমাত্র কমা দিয়ে যে আলাদা করতে পারবা তা কিন্তু না, তুমি ড্যাশ দিয়েও আলাদা করতে পারো, ঠিক আছে। তো এখানে কমা আর ড্যাশ দুইটা সেম ভাবে কাজ করে, ঠিক আছে। এখানে কমা আর ড্যাশ দুইটা সেম ভাবে কাজ করে। তো তুমি যদি চাও যে আমি নন এসেনশিয়াল ক্লজ কমা দিয়ে করব না, আমার কমা ভালো লাগে না, আই ডোন্ট লাইক কমা, আমি ড্যাশ দিয়ে করবো, ড্যাশ লুকস নাইসার, করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি দুইটা ড্যাশ ইউজ করেও এটাকে আলাদা করতে পারতা। করতে পারবা না কি? তুমি কমা আর ড্যাশ একসাথে ইউজ করতে পারবা না, বুঝতে পারছো? তোমার কাছে যদি মনে হয় যে একটা সেন্টেন্সের এই পার্টটুকু নন এসেনশিয়াল, এটার কোনো প্রয়োজন নাই, তুমি দুই সাইডে দুইটা কমা ইউজ করবে অথবা দুই সাইডে দুইটা ড্যাশ ইউজ করবা। তুমি শুরুতে কমা ইউজ করছো আর শেষে ড্যাশ ইউজ করছো, সেটা হবে না, ঠিক আছে। ইট উইল নট মেক এনি সেন্স, এটা ভুল হবে। সো এসআইটি তে এই রুলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয় ফর এসআইটি, বিকজ মাঝে মধ্যে দেখবা যে তুমি যদি কমার পাও, ধরো তোমার অপশন চয়েসের মধ্যে কমা আছে বা ড্যাশ আছে বা দুইটাই আছে, তখন সবার আগে তুমি যেটা চেক করবা, যে ধরো এখানে আন্ডারলাইন করা, এই আন্ডারলাইনের বাইরের পাংচুয়েশন কি আছে, বাইরে কি কমা আছে নাকি ড্যাশ আছে। যদি তুমি দেখো যে বাইরে একটা কমা আছে, তাহলে তুমি দেখবা এই কমা থেকে এই আন্ডারলাইনের যে পাংচুয়েশন এতটুকু পর্যন্ত, এটা কি নন এসেনশিয়াল নাকি না। যদি তোমার কাছে মনে হয় যে আচ্ছা এটা তো নন এসেনশিয়াল, তাইলে তুমি কমা, তাহলে এখানে সুন্দর মতো তুমি কমা বসাই দিবা। আর তোমার কাছে যদি, তুমি যদি আগেরটা না দেখো, আগের পাংচুয়েশনটা যদি তোমার কাছে খেয়াল না হয়, লাইক ইউ ডিড নট লুক ইট আপ, তাইলে কি হবে? তুমি দেখবা যে আচ্ছা এটা নন এসেনশিয়াল ক্লজ, আমি তো শিখছি নন এসেনশিয়াল ক্লজের শেষে ড্যাশ বসাতে পারি আমরা, তা আমি ড্যাশ বসাই দিয়ে চলে যাই। তাইলে কিন্তু ভুল হবে, কারণ আগে কিন্তু কমা ছিল। কমা থাকলে কমা, ড্যাশ থাকলে ড্যাশ, মিক্স এন্ড ম্যাচ করা যাবে না। রুল নাম্বার 3 আমরা সবাই বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? আই আজিম আমরা সবাই বুঝতে পারছি। কারো যদি বুঝতে সমস্যা হয়, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর রুল নাম্বার 4, এনাদার ভেরি ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবা। রুল নাম্বার 4 হচ্ছে নেভার ইউজ কমা, নেভার ইউজ কমা টু সেপারেট
টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর কমপ্লিট সেন্টেন্স। আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর কমপ্লিট সেন্টেন্স সেম জিনিস, অলরেডি আমরা এটা দেখছি। আমার রুলটা বলে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কখনো তুমি কমা বসাতে পারবা না। এইটা মনে করো একেবারে কার্ডিনাল সিন, ঠিক আছে? কার্ডিনাল সিন মানে এই জিনিসটা করা যাবেই না, বুঝতে পারছো? আম লাইক ইট ইজ এক হারাম বলা যায়, ঠিক আছে? হারাম বলা যায়, তুমি এটা করবাই না। দুইটা যদি কমপ্লিট সেন্টেন্স থাকে বা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ওদের মাঝখানে তুমি কমা বসাবা না। যেমন আমি যদি লিখতাম যে ডরোথি failed her test, the test was extremely difficult, extremely difficult। দেখো একটা এখানে আমরা কি হচ্ছে, ডরোথি ফেইলড হার টেস্ট, এটা একটা কমপ্লিট সেন্টেন্স না যে ডরোথি পরীক্ষায় পাশ করে নাই? আচ্ছা, আর আর কিছু জানার আছে তোমার? তুমি কি আর কিছু জানতে চাও? আচ্ছা, ফেল করছে, গুড ফর হার, রাইট? অর ব্যাড, মানে অর ব্যাড লাক টু হার, রাইট? তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সিমিলারলি দ্য টেস্ট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটাও কমপ্লিট সেন্টেন্স না? যে টেস্ট অনেক কঠিন ছিল। ওকে, টেস্ট কঠিন ছিল, তো তো হোয়াট, তাই না? আমার কিছু আর জানার কিন্তু নাই, রাইট? যেহেতু আমার কাছে কিছু জানার নাই, এটার একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো সবই আছে, ইটস আ কমপ্লিট সেন্টেন্স। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কমপ্লিট সেন্টেন্স, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কমপ্লিট সেন্টেন্স। ওদের মাঝখানে আমরা কমা ইউজ করছি, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইনকারেক্ট, ঠিক আছে? ওদের মাঝখানে আমরা কমা ইউজ করতে পারবো না। তো এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা হ্যাঁ, আমি তো বুঝলাম যে আমি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কমা ইউজ করতে পারবো না, তাইলে আমি সেম সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজকে আমি ইনক্লুড কেমনে করব? আমি চাই যে এটা এক সেন্টেন্স হোক, আমি এখানে ফুল স্টপ ইউজ করতে চাই না। আমি এখানে ফুল স্টপ ইউজ করতে চাই না, দুইটা আলাদা সেন্টেন্স বানাতে চাই না, আমি আমি এক সেন্টেন্সের মধ্যে পুরোটা করতে চাই। হইতে পারে, ইউ মাইট আস্ক, রাইট? তো তখন আমাদের যেটা করা লাগবে, উই ইউজ আ প্রিন্সিপাল কল কমা প্লাস ফ্যান বয়েজ, ঠিক আছে? উই ইউজ আ প্রিন্সিপাল কল কমা প্লাস ফ্যান বয়েজ, কারণ কমা প্লাস ফ্যান বয়েজ ইকুয়াল টু একটা ফুল স্টপ হয়। তোমরা আমাদের কেউ একজন জানি আনমিউট করা, আমি একটু মিউট করে দিচ্ছি তোমাকে, মাইসেলফ। আজকে কি তোমরা ক্লাসে নতুন কেউ আছো? আজকে প্রথম জয়েন করতেছো এরকম কেউ আছো? ইয়েস, স্যার আমি আজ ক্লাসে প্রথম। ইয়েস। তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো, হ্যাঁ, সবার আগে। আই আই ডিড নট নোটিস ইউ প্রথমে, হট করে দেখলাম যে আদার সাম পিপল যারা নতুন। বলো, হোয়াটস ইওর আহ, নেম, এন্ড লাইক কোথায় কোথায় পড়তেছো, কি মানে কোন ক্লাসে পড়তেছো, এন্ড লাইক when you are planning to give the SAT, etc etc। আমার নাম হচ্ছে নাইফ বাসেত মেহেরু। আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবার পরীক্ষা দিয়ে বের হয়েছি, আমার 8 সেমিস্টার শেষ। এখন আমি কোনো ইনস্টিটিউটের সাথে পড়াশোনায় যুক্ত নাই। আচ্ছা, তো তুমি কি ব্যাচেলার্স এ দেশের বাইরে যেতে চাও নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাচেলার্স। ব্যাচেলার্স, আচ্ছা আচ্ছা, cool, ঠিক আছে। আর তুমি লাস্ট ক্লাস গুলো প্রবাবলি মিস করছো, রাইট? হ্যাঁ, আমার ক্লাসগুলো করা হয়নি। বাট ওগুলোর রেকর্ড আছে তোমার কাছে? না না, ওই রেকর্ডগুলো আমি কোথায় পাবো? ওই রেকর্ড গুলো তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দাও যে like, আচ্ছা আমি তোমাকে ট্যাগ করে আমি এখন একটা টেক্সট দিয়ে দিই, দাঁড়াও। ওকে। আমি দিয়ে দিব ক্লাসের পর। অথবা তুমি নিজেও টেক্সট দিতে পারো যে ক্লাস রেকর্ডের অ্যাক্সেস তোমাকে দিতে, ওকে? তো আমাদের অ্যাডমিন টিম থেকে কেউ একজন তোমাকে দিয়ে দিবে, সমস্যা নাই। ওকে, ওকে স্যার, তো থ্যাংক তোমার ইউ। প্রথম কাজ হবে, ফার্স্ট থিং ইউ নিড টু ডু আজকে ক্লাসের পর, সেটা হচ্ছে আমাদের হুম হুম রেকর্ডেড ক্লাস চারটা, এখন পর্যন্ত তিনটা হয়েছে। তো তিনটা তুমি দেখে হুম ফেলবা, বিফোর নেক্সট ক্লাস। তো এক একটা ক্লাস 1-1.5 ঘন্টার মতো হয়, তো আই থিঙ্ক তিনটা দেখা যাবে নেক্সট হুম ক্লাসের হুম। আগে। তো দেখে ফেলবা, এন্ড দেখার পর ওখানে কিছু হোমওয়ার্কস থাকবে। আমরা বই, কোন কোন বই কিনতে হবে না কিনতে হবে সব নিয়ে ডিসকাস করছি। প্রথম ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, দেখবা। তো ওই বইগুলা, রিসোর্স গুলা কালেক্ট করা শুরু করো, হোমওয়ার্ক গুলো করে ফেললেই তুমি হচ্ছে প্যারা হবে না, তুমি মোটামুটি ক্যাচ আপ করে ফেলতে পারবা, ঠিক আছে? এন্ড তোমার প্রবলেম হইলে মেক শিওর ইউ টেক্সট মি, আমার হোয়াটসঅ্যাপ ইয়েতে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আছে, তো আমাকে টেক্সট দিলেই হবে, ওকে? ওকে। অলরাইট। এরপর ফাহিম, তুমি প্রবাবলি আজকে নতুন জয়েন করতেছো, প্লিজ তুমি একটু ইন্ট্রোডিউস করো তোমার নিজেকে। জি ভাই, আমি আজকে নতুন জয়েন করছি বলতে আমি আগেই জয়েন করছিলাম, বাট আমার হচ্ছে যে আপনার জ্বর ছিল, আমি উঠতে পারি নাই, ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই। বাট ফার্স্ট আর সেকেন্ড দুইটা ক্লাস আমি হচ্ছে যে রেকর্ডিং দেখছি। আচ্ছা, তো তোমার তোমার ইয়ে এখন তুমি কোন ক্লাসে পড়তেছো বা
কোথায় করতেছো? আমি এখন ক্লাস 11-এ আছি, সিভিল এভিয়েশন কলেজ। আমার পুরো নাম হচ্ছে মাজারুল ইসলাম ফাহিম। আচ্ছা আচ্ছা, গুড, সাউন্ডস গুড, সাউন্ডস গুড। সো তোমার এখন শরীর কেমন, বাই দ্য ওয়ে? লাইক জ্বর কি ঠিক হয়েছে? হ্যাঁ, আগের থেকে বেটার। অ্যান্টিবায়োটিক চলতেছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাইফয়েড জ্বর হয়ে গেছিল আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, নো ওয়ারিজ। তুমি হচ্ছে সুস্থ হও ঠিক মতো, তারপর রেকর্ডেড ক্লাস বাকি আই থিঙ্ক একটা আছে খালি, যেহেতু প্রথম দুইটা দেখে ফেলছো, আরেকটা আছে, আর আজকে ক্লাস জয়েন করলাই। আমি সেকেন্ডটা দেখছিলাম, বাট হচ্ছে আমার মাথায় কোনো কিছু ধরে নেই। আমি আপনার স্ট্রাকচারের সাথে মিলাইতে পারি না। আমি ট্রাই করছি, আমি অনেকবার ট্রাই করছি, কিছু কিছু মিলাইতে পারছি, কিছু কিছু মিলাইতে পারি না। আর হচ্ছে যে আমার পড়াশোনা অনেক কুইক। আমি আগে পড়াশোনা করতাম না, আমার হচ্ছে যে এখনো পড়াশোনা অনেক কুইক। এখন আস্তে আস্তে একটু নিজে চেঞ্জ করা ট্রাই করতেছি, তার জন্য একাডেমিক দিকেও ভালো করা ট্রাই করতেছি, তার পাশাপাশি এসএটি স্কোরও বেটার নেওয়ার জন্য এটা টার্গেট আর কি। আমার আগে আমি পড়াশোনা করতাম না, আমি হচ্ছে যে একেবারে পড়াশোনা ছাড়া ছিলাম আর কি। বুঝতে এই আর কি। পারছি, বুঝতে পারছি। এখন আমার এইচএসসি জিপিএ অনেক খারাপ, 3.50। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। জাস্ট এখন যেহেতু ইউ হ্যাভ ডিসাইডেড যে হ্যাঁ ভালো করে পড়ালেখা করবা, দ্যাট ইজ অল দ্যাট ম্যাটার্স। এটা জাস্ট ধরে রাখবা, ঠিক আছে? এন্ড তোমার যেখানে প্রবলেম হবে, ধরো ক্লাস বুঝতেছো না বা ক্লাসের স্পেসিফিক কিছু বুঝো নাই, এখন হয়তো বা আমার জন্য পসিবল হবে না ক্লাসের প্রতি মিনিট বাই মিনিট নিয়ে যাওয়া লাস্ট তিনটা ক্লাসের। বাট যদি স্পেসিফিক কোনো কিছু না বুঝো, বা ধরো তুমি বুঝতেছো না যে শুরু করবা কিভাবে, যেহেতু তুমি লাইভ ক্লাসে ছিল না, তো লাইক মেক শিওর তুমি আমাকে টেক্সট দিলে, আহ বা গ্রুপ চ্যাটেও জিজ্ঞেস করলে, আই উইল ট্রাই টু গিভ ইউ একটা গাইডলাইন আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অলরাইট, অবশ্যই। ওকে। ওকে, নাইস টু মিট ইউ। সো আমরা যেখানে ছিলাম, ব্যাক টু আওয়ার ক্লাস। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কমা ইউজ করব না, কিন্তু আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা সেন্টেন্সের মধ্যে আনতে চাই, মানে দুইটাকে আমি কানেক্ট করতে চাই। কমা যদি ইউজ করতে না পারি, তখন আমরা যেটা করব, আমরা কমা প্লাস ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ হচ্ছে কনজাংশন, ঠিক আছে? ফ্যান বয়েজ মানে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, ঠিক আছে? এগুলো হচ্ছে কনজাংশন। এই কনজাংশন গুলোর সাথে যদি আমরা কমা অ্যাড করি, কমা প্লাস অ্যান্ড বা কমা আর বাট, এইগুলা ইকুয়াল টু একটা ফুল স্টপের মতো কাজ করে, ঠিক আছে? এগুলা ইকুয়াল টু একটা ফুল স্টপের মতো কাজ করে। এখন তোমার কোয়েশ্চেন, আবার আরেকটা ফলো আপ কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা, ফুল স্টপের মতো কাজ করলে আমার লাভ কি? একটা জিনিস মাথায় রাখো তো, ফুল স্টপ আমরা কখন ইউজ করি? একটা কমপ্লিট সেন্টেন্সের পরে ইউজ করি না? এন্ড যেহেতু আমার এখানে দুইটা কমপ্লিট সেন্টেন্স আছে, তো রিয়েলিস্টিক্যালি আমার মাঝখানে কি থাকা লাগতো? একটা ফুল স্টপ থাকা লাগতো, কারণ দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা ইউজুয়ালি একটা ফুল স্টপ ইউজ করি। কিন্তু আমি চাই সেম সেন্টেন্স রাখতে। ফুল স্টপ ইউজ করলে তো ভাই দুইটা আলাদা সেন্টেন্স হয়ে যায়, এটা তো আমি চাই না। আমি একটা সেন্টেন্স রাখতে চাই। তখন আমরা যেটা করব, তখন আমরা এই কমা প্লাস ফ্যান বয়েজ ইউজ করবো, ঠিক আছে? কমা প্লাস ফ্যান বয়েজ ইউজ করলে এটা একটা সেম একটা সেন্টেন্সই থাকে, বাট তখন আর দুইটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় না। যেমন আমি যদি তোমাদেরকে এই এক্সাম্পলটা দিয়েই দেখাই, ধরো আমি বললাম যে ডরোথি failed her test but the test was extremely difficult, extremely difficult। এখন যেটা হচ্ছে যে ডরোথি ফেইলড হার টেস্ট, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই থাকতেছে, কিন্তু বাট দ্য টেস্ট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, এইটা কিন্তু এখন ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। কারণ আমি বাট দিয়ে যখন সেন্টেন্স শুরু করতেছি যে বাট ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, তখন তোমার মধ্যে একটা মনে হচ্ছে যে, আমাদের মনে হয় পড়ার পর যে দের ইজ সাম মিনিং মিসিং, তাই না? আমি যদি এটা না থাকতো তাহলে এতটুকু নাই। আমি শুরু করছি বাট দিয়ে, তো তোমার বাটের আগে কিছু একটা থাকে, এটা তো আমরা সবাই জানি যে কিন্তু, কিন্তু তো আমি এমনি এমনি ইউজ করি না, কোনো কিছুর সাথে কন্ট্রাডিক্ট করার জন্য তো আমি কিন্তু ইউজ করি। তো আমার মিনিংটা পুরোপুরি এক্সপ্রেস হয় না শুধু যদি এই বাট থেকে ডিফিকাল্ট পর্যন্ত থাকতো, এতটুকু যদি না থাকতো। তো এইটা বিকামস একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা বিকামস একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এন্ড সেটাকে আমরা একটা কমা দিয়ে কানেক্ট করতে পারি, ঠিক আছে? সো টু রিক্যাপ দা ইন্টায়ার রুল, আমার রুলটা হচ্ছে, তুমি কমা ইউজ করার আগে সবসময় চেক করবা যে কমার দুই সাইডে কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাকি ডিপেন্ডেন্ট ক্লজ আছে। যদি দেখো যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে এখানে কমা ব্যবহার করা পসিবল না, তুমি কমা এখানে ব্যবহার করবাই না, ঠিক আছে? ইউল হ্যাভ টু গো উইথ কমা প্লাস ফ্যান বয়েজ, কারণ সেটা ফুল স্টপের মতো অ্যাক্ট করবে। সবাই বুঝতে পারছি আমরা রুলটা? আই অ্যাজিউম কারো কোনো প্রশ্ন নাই এতটুকু পর্যন্ত। রুল নাম্বার 5, দেখো কমা থেকে অনেকগুলো রুল, কিন্তু এগুলা মুখস্থ বলতে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস। আমি কিন্তু কোনো রুল তোমাদেরকে মুখস্থ করাচ্ছি না,
আমি প্রত্যেকটা রুলের এক্সাম্পল দিয়ে ধরা ধরা দেখাচ্ছি, এন্ড ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম্পল, ধরো তুমি রুল বুঝছো কিন্তু এক্সাম্পল বুঝো নাই, তাহলে তুমি জিজ্ঞেস করবা। রুল না বুঝলে কোনো অসুবিধা নাই, অ্যাজ লং এজ তুমি এক্সাম্পল বুঝতেছো। ক্লিয়ার? এক্সাম্পলটা মেইন, because there is no point in memorizing rules. জীবনেও রুলস মেমোরাইজ করে তুমি মাথায় রাখতে পারবা না, because there are so many rules, right? Anyways, rule number 5 হচ্ছে do not use comma, do not use comma between noun and adjective, noun and verb, noun, preposition, pronoun and verb. মানে কি এগুলার? মানে হচ্ছে যে ধরো দুইটা একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ যেগুলো রেলেভেন্ট টু ইচ আদার, ঠিক আছে, পাশাপাশি আছে, ওদের মাঝখানে তুমি কমা ইউজ করবে না। যেমন আমি যদি একটা সেন্টেন্স দিয়ে দেখাই দেখাই যে দ্য আই এনজয় রিডিং বুকস অফ দ্য রাইটার ম্যালকম, কারণ আমি মাঝখানে কমা ইউজ করলাম, ঠিক আছে। ধরো আমি আমি সেন্টেন্সটা কি, আই এনজয় রিডিং বুকস অফ দ্য রাইটার ম্যালকম। এখন রাইটার তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? কারণ অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে এনি ওয়ার্ড দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন অফ দ্য নাউন। আমার এখানে নাউন হচ্ছে ম্যালকম, কারণ ম্যালকম হচ্ছে ওই লেখকের নাম, তাই না? তো এটা হচ্ছে আমার নাউন, দিস ইজ আওয়ার নাউন। এই নাউনকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না রাইটারটা, রাইটার হচ্ছে লেখক, তো লেখক কে আসলে? ম্যালকম, তাই না? সেই নামটাকে নিয়ে আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, তো দিস ইজ আওয়ার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কি আমরা কমা ইউজ করতে পারবো না? অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে আমরা কি করতে পারবো না? কমা ইউজ করতে পারবো না। বুঝা গেছে? খুবই খুবই ইম্পর্টেন্ট রুল। আমি নাউন আর অ্যাডজেক্টিভের মাঝখানে কমা ইউজ করবো না, নাউন আর ভার্বের মাঝখানে কমা ইউজ করবো না। যেমন আই ইট রাইস, মাঝখানে আমরা নিশ্চয়ই কমা ইউজ করি না, তাই না? তো এটা এটা খুবই সিম্পলিফাইড ভাবে দেখাচ্ছি, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট অফ ইট। আমি নাউন আর অ্যাডজেক্টিভের মাঝখানে কমা ইউজ করবো না, নাউন ভার্বের মধ্যে করবো না, নাউন প্রেপোজিশনের মধ্যে করবো না, প্রোনাউন আর ভার্বের মধ্যেও করবো না। এই দুইটা কাইন্ড অফ সিমিলার রুল। এখন প্রেপোজিশন কোনগুলা? প্রেপোজিশন হচ্ছে এই যে অফ, ইন, অ্যাট, অন, ইনটু, এই টাইপের যে ওয়ার্ডস গুলো আছে, ঠিক আছে। ধরো আমি বললাম আই স্যাট অন দ্য টেবল, এখন আমি অন আর দ্য টেবলের মাঝখানে জীবনও কমা ইউজ করবো না, ইভেন ও দিস ইজ দ্য নাউন, দিস ইজ একটা প্রেপোজিশন, ঠিক আছে। আমরা দুইটার মাঝখানে কি করবো না? কমা ইউজ করবো না। এটা যেটা মাথায় থাকে, এইখান থেকে তুমি কিছু কোয়েশ্চেন পাইতে পারো। দিস ইজ আ প্রিটি কমন টপিক, এইটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, এইটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট বাট ইট ইজ কমন, ঠিক আছে, ইট ইজ কমন, এখান থেকে আমি কোয়েশ্চেন দেখছি। তো ইয়া, দিস ইজ একটা রুল নাম্বার 5। রুল নাম্বার 6, রুল নাম্বার 6 ইজ বেসিকলি সিমিলার টু হোয়াট উই হ্যাভ লার্নড একটু আগে, ঠিক আছে। রুল নাম্বার 6 একটু আগে আমরা যা শিখে আসছি সেটার সাথে খুবই সিমিলার, এটাতে আমি তেমন একটা সময় দিব না। সেটা হচ্ছে উই ইউজ কমা টু সেপারেট কন্ট্রাস্টিং পার্টস অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। অফ দ্য সেন্টেন্স আমি লিখলাম অফ দ্য সেন্টেন্স। যেমন আমি যদি একটি এক্সাম্পল দেই, দিস ইজ মাই মানি নট ইয়ার্স, ঠিক আছে। তো কমা আমরা কিভাবে ইউজ করি? সেন্টেন্সের মধ্যে যখন তুমি দেখবা দুইটা পার্ট অফ সেন্টেন্স আছে যেগুলো ক্লিয়ারলি একজন আরেকজনের বিপরীত, ঠিক আছে, পুরো 180 ডিগ্রি অপোজিট। সো ওই যে দুইটা পুরোপুরি কন্ট্রাডিক্টিং পার্ট অফ দ্য সেন্টেন্স বা কন্ট্রাস্টিং দ্য সেন্টেন্স, এটার মাঝখানে তোমার কমা বসাইতে হবে, ঠিক আছে। সো দ্যাট তুমি ওই কন্ট্রাস্টটাকে সিগনিফাই করো ভালো মতো। আমি যদি এখানে কমা না দিতাম, আমি যদি লিখতাম যে দিস ইজ মাই মানি নট ইয়ার্স, তাহলে কিন্তু ওই কন্ট্রাস্টটা অত ভালো করে বোঝা যাইতো না। তো তোমার কাছে মনে হতো যে আচ্ছা এখানে কি আলাদা নাকি আলাদা না, ইউ হ্যাভ টু সেকেন্ড গেস, আরেকবার পড়া লাগতো। বাট যখন একটা কমা আছে তখন আমার সেকেন্ড বার আর পড়া লাগতেছে না, আই ক্যান ক্লিয়ারলি নো যে হ্যাঁ দিস ইজ মাই মানি নট ইয়ার্স, এই দুটা পুরোপুরি আলাদা সেন্টেন্স বাট পুরোপুরি অপোজিট মিনিং, ঠিক আছে। এটা হচ্ছে রুল নাম্বার 6। তো বেশি কঠিন কিছু না, ইটস ভেরি সিম্পল, রাইট? তো এটা গেল একটা জিনিস। তো এইগুলাই হচ্ছে আমার মেইন রুলস, ক্লিয়ার? এইগুলাই হচ্ছে আমার মেইন রুলস। 6টা রুল আছে কমার, এন্ড এই 6টা রুলস থেকে মোটামুটি তুমি যত কোয়েশ্চেন আছে কমা থেকে অ্যাটলিস্ট যা কোয়েশ্চেন আসে সব তুমি পারবা। কমার রুলস গুলো নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে?
কমার রুলস গুলো নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই তো বুঝতে পারছি আমরা? আচ্ছা, আই একদম সবাই বুঝতে পারছি, ভালো কথা। তো তারপর আমরা স্যার, কোলনে যাই। Yes, বলেন। 2 নাম্বারটা বুঝিয়ে দিলে আরেকবার ভালো হতো। ওটা আমি ঠিক করে বুঝতে পারিনি। ঠিক আছে, 2 নাম্বারটাতে আমাকে বলছে যে when a dependent clause is in the start of the sentence, a comma must follow the dependent clause. এখন ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ডিফারেন্সটা আমি তোমাকে একটু বোঝাই আগে। ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে একটা পার্ট অফ সেন্টেন্স বা একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে আমার সাবজেক্ট আর ভার্ব থাকবে, কিন্তু নিজের কোনো মিনিং থাকবে না। ঠিক আছে, এখানে নিজের কোনো মিনিং থাকবে না। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, যে ধরো, জাস্ট লেট মি থিঙ্ক। ওকে, সো ধরো আমি লিখলাম যে while they were once endangered by commercial whaling. এইটুকু লিখলাম আমি, জাস্ট এটা একটা পার্ট অফ সেন্টেন্স আছে ধরো। এটাতে একটা সাবজেক্ট আছে দে, এটাতে একটা ভার্ব আছে ওয়্যার, বাট এটার কি কোনো মিনিং আছে? পরে দেখো তো, যে while they were once endangered by commercial whaling, then what? তাই না? তোমার মনে হচ্ছে না যে এখানে আরো কিছু এক্সট্রা থাকা দরকার? তোমার মনে হচ্ছে? তো এইটা হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, বাট এটার কোনো মিনিং নাই নিজের। এখন আমার সেন্টেন্স তো হয় নাই ওকে দিয়ে খালি, আমার সেন্টেন্স হইতে হইলে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনা লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আনলাম কি আমি? হাম্পব্যাক ওয়েলস পপুলেশন হ্যাভ রিসেন্টলি গ্রোন র্যাপিডলি। এইটা ধরো আরেকটা পার্ট অফ দ্য সেন্টেন্স। একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কিন্তু আমার সেন্টেন্সটা শুরু হয়েছে, ডিপেন্ডেন্ট ক্লজটা এন্ডস হিয়ার, এন্ড তারপর থেকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে ডিফারেন্স কি? একটার মিনিং আছে আর একটার মিনিং নাই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নিজের কিন্তু একা একা মিনিং থাকে। যেমন আমি যদি খালি এতটুকু পড়তাম যে হামব্যাক ওয়েলস পপুলেশন হ্যাভ রিসেন্টলি গ্রোন র্যাপিডলি, তার মানে কি? যে হামব্যাক ওয়েলের পপুলেশন অনেক তাড়াতাড়ি বাড়তেছে। দ্যাটস টোটালি ফাইন, এটা একটা কমপ্লিট পিস অফ ইনফরমেশন, এর বাইরে আমার কিছু জানার দরকার নাই। ইটস আ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমার রুলটা বলে যে একটা সেন্টেন্স যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়, ডিপেন্ডেন্ট ক্লজের শেষে একটা কমা অ্যাড করতে হবে। ঠিক আছে, এই রুলটা আর ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কমা থাকতে হবে, দুইটা সেম রুল। বুঝতে পারছো? হ্যাঁ, মা, হ্যাঁ। অলরাইট, ঠিক আছে। এরপর তাহলে আমরা চলে যাই, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট টু রিটারেট, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে উই ক্যান মুভ অন টু কোলন। ঠিক আছে, এরপর আমরা চলে আসতেছি কোলনে। কোলন লুকস লাইক দিস, কোলন লুকস লাইক দিস। এখন এরপর থেকে এগুলাতে বেশি রুল নাই, দুইটা তিনটা করে রুল ম্যাক্সিমাম। ওকে, সো কোলনের রুল নাম্বার ওয়ান হচ্ছে কোলনস মাস্ট কাম আফটার আ কমপ্লিট সেন্টেন্স। প্রত্যেকটা পাংচুয়েশন সাইনের কিছু নন নেগোশিয়েবল রুল আছে, ঠিক আছে? যে এটা এটা তুমি যাই করো না কেন কোনো এক্সেপশন হবে না। যেমন কমার কেসে ইট ওয়াজ দিস রুল নাম্বার 4, যে আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে কখনো কমা বসাতে পারবো না। দুনিয়া উল্টাই গেলেও আমি বসাতে পারবো না। কোলনের কেসে রুলটা হচ্ছে যে কোলন সবসময় একটা কমপ্লিট সেন্টেন্সের পরপরই আসতে হবে। কোলন কখনো একটা ইনকমপ্লিট সেন্টেন্স বা একটা ডিপেন্ডেন্ট ক্লজের পরে আসতে পারবে না। কোলন সবসময় একটা কমপ্লিট সেন্টেন্স বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরেই আসবে। যেমন আমি যদি একটা রুল দেখাই, আমি যদি এক্সাম্পল দেখাই, মেনি টেক কোম্পানিজ fail for same reason, a lack of market need. এটা ধরো আমার একটা সেন্টেন্স, বড় সেন্টেন্স, বাট দিস ইজ আওয়ার সেন্টেন্স। এই যে আমি কোলন ইউজ করছি, কোলনের আগের পার্টটা কিন্তু ইজ আ কমপ্লিট সেন্টেন্স। পড়ে দেখো ভালো করে, মেনি টেক কোম্পানিজ ফেল ফর দ্য সেম রিজন।
মানে একই কারণে সব টেক কোম্পানি ফেল করে। এরপরে তোমার আর কিছু জানার ইচ্ছা আছে? হয়তো বা রিজনটা জানা হালকা পাতলা ইচ্ছা আছে, বাট সেন্টেন্সটা কিন্তু মিনিং কমপ্লিট হয়েছে, যে আমার সেন্টেন্সটা শুরু হয়েছে ফেল করে এন্ড ফেল করে সেম রিজনে। সো সেন্টেন্সের একা একা কিন্তু একটা মিনিং আছে। ঠিক আছে, এমন না যে সেন্টেন্সটা কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু একটা মিসিং 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 কিন্তু লাগতেছে না, সেন্টেন্সটা ইজ টোটালি কমপ্লিট। একটা সেন্টেন্স যখন কমপ্লিট হয় এরপরেই কোলন আসতে পারবে। সেন্টেন্সটা যদি কমপ্লিট না হইতো তাইলে কিন্তু কোলন আসতে পারতো না। তো তুমি যখনই এসএটি তে পাংচুয়েশনের কোয়েশ্চেন করতেছো এন্ড ইউ আর কনফিউজ যে তুমি কোলন ইউজ করবা কি করবা না, তখন সবসময় দেখবা কোলনের আগের পার্টটা কি একটা কমপ্লিট সেন্টেন্স নাকি না। কোলনের আগের পার্টটা যদি কমপ্লিট হয় তাহলে ঠিক আছে, কোলন বসতে পারে। যদি দেখো যে কোলনের আগের পার্টটা কমপ্লিট সেন্টেন্স না, ইটস ইনকমপ্লিট বা ইটস ডিপেন্ডেন্ট ক্লজ, তাইলে এখানে কোলন বসতে পারবে না। ঠিক আছে, তাহলে ওখানে কোলন বসতে পারবে না। কোলনের পরে ইট ডাজন্ট ম্যাটার, এই কোলনের পরে তুমি কমপ্লিট সেন্টেন্স আসতে পারে, কমপ্লিটও আসতে পারে, যা মন চায় তাই আসতে পারে, একটা ওয়ার্ডও আসতে পারে, ইটস টোটালি ফাইন। কোলনের পরের পার্ট নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কিছু নাই। অল ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইজ কোলনের আগের পার্টটা। ঠিক আছে, কোলনের আগের পার্টটা তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। রুল নাম্বার টু, রুল নাম্বার টু ইজ ওয়াই ডু উই অ্যাকচুয়ালি ইউজ কোলন, মানে আমি কোলন ইউজ করি কেন, এটা দিয়ে শুরু করা উচিত ছিল। ইট ডাজন্ট ম্যাটার। We use colon to introduce a series of items or an explanation or an explanation. So, আমরা কোলন কেন ইউজ করি আসলে? কোলন আমরা ইউজ করি কোনো কিছু এক্সপ্লেইন করতে বা ফার্স্ট সেন্টেন্সের উপরে এক্সট্রা ইনফরমেশন দিতে, অথবা একটা সিরিজ অফ আইটেমস কে ইন্ট্রোডিউস করতে। ঠিক আছে, যেমন আমরা প্রথম সেন্টেন্সটাতে কি দেখলাম, যে আমি মেনি টেক কোম্পানিজ ফেল ফর দ্য সেম রিজন, এন্ড তারপরে কি আমি ওই যে ফার্স্ট সেন্টেন্সে যে সেম রিজনটার কথা বলছিলাম সেটার উপরেই আমি পরের পার্টটুকু লিখছি না, এন্ড সেটা আমি ইন্ট্রোডিউস করছি কোলন দিয়ে। তো কোলনের পরে কি আসে ইউজুয়ালি? ইট ক্যান বি একটা এক্সপ্লেনেশন অফ দ্য ফার্স্ট সেন্টেন্স, ইট ক্যান বি একটা এক্সপ্যানশন অফ দ্য ফার্স্ট সেন্টেন্স, অথবা এটা একটা লিস্ট অফ আইটেমস হইতে পারে। যেমন আমি যদি লিখতাম যে আই ওয়ান্ট the following items: colon, butter, sugar and flour. ঠিক আছে, তাই on the following items butter, sugar and flour, সেখানে একটা লিস্ট আছে। সেই লিস্টটাকে ইন্ট্রোডিউস করতে আমরা কোলন ইউজ করতে পারি, লিস্টটাকে ইন্ট্রোডিউস করতে আমরা কোলন ইউজ করতে পারি। ঠিক আছে, তো দ্যাট ইজ বেসিকলি দ্য ইউজ অফ কোলন। আমরা যখন লিস্ট ইন্ট্রোডিউস করতে কোলন ইউজ করব তখন মাথায় রাখবা, তখন কিন্তু তুমি কিছু ওয়ার্ড আছে না, যে সাচ অ্যাজ, লাইক, ফর এক্সাম্পল, এই ওয়ার্ডস গুলো তুমি ইউজ করবা না, কারণ কোলন এগুলোর কাজই করে। So, তুমি যখন কোলনের সাথে আবার সাচ অ্যাজ ইউজ করতেছো তখন সেম কাজ করার জন্য তুমি দুইটা মানুষকে নিয়ে আসতেছো, ইটস কাইন্ড অফ রিডান্ডেন্ট। ঠিক আছে, তো কোলন একা একাই আসবে লিস্ট ইন্ট্রোডিউস করার সময়, তোমার এই সাচ অ্যাজ, লাইক, ফর এক্সাম্পল এগুলো আনার কোনো প্রয়োজন নাই। সবাইকে আমরা বুঝতে পারছি কোলনের রুল এই দুইটাই, কোলনের আর কোনো রুল নাই। সবাইকে আমরা কোলনের রুলস গুলো বুঝতে পারছি ঠিক মতো? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? তাইলে আমরা এরপর সেমিকোলনে চলে যাই। ঠিক আছে, তারপর আমরা কোথায় চলে যাব? সেমিকোলনে চলে যাচ্ছি। সেমিকোলন লুকস লাইক দিস। সেমিকোলন দেখতে কেমন? এই যে এরকম একটা উপরে একটা ডট এন্ড আবার একটা কমা। সেমিকোলনের নন নেগোশিয়েবল রুলটা কি? সেমিকোলনের সবচেয়ে ইম্পর্টেন্ট নন নেগোশিয়েবল রুল হচ্ছে আ সেমিকোলন ক্যান রিপ্লেস আ ফুল স্টপ। মানে কি? মানে হচ্ছে সেমিকোলন আর ফুল স্টপ বেসিক্যালি সেম জিনিস, বুঝতে পারছো? সেমিকোলন আর ফুল স্টপ বেসিক্যালি সেম জিনিস। তুমি ফুল স্টপ যেখানে ব্যবহার করতে পারবা সেমিকোলন ঠিক সেখানেই ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই। বুঝা গেছে? সেমিকোলন যেখানে ইউজ করবা ফুল স্টপ সেখানে ইউজ করবা, এক্সেপ্ট ওয়ান এক্সেপশন। সেই এক্সেপশনটা আমি একটু পরে কথা বলবো। বাট 99.99% অফ দ্য কেসে যেখানে ফুল স্টপ সেখানে সেমিকোলন। ঠিক আছে, দুইটা ইন্টারচেঞ্জেবল হয়, সেমিকোলন আর ফুল স্টপ দুইটা ইন্টারচেঞ্জেবল হয়। তুমি যদি কখনো কনফিউজ থাকো, আচ্ছা আমি এখানে সেমিকোলন ইউজ করবো নাকি করবো না, ফুল স্টপ ইউজ করবো নাকি করবো না, তুমি এখানে চেক করবা। সেমিকোলনের সময় যদি তুমি কনফিউজ থাকো তাহলে তুমি এখানে ফুল স্টপ বসায় চেক করবা
যে ফুল স্টপ বসানোর পর সেন্টেন্সটা কি কারেক্ট থাকে নাকি না। যদি দেখো যে কারেক্ট থাকে তাহলে ওখানে সেমিকোলন বসবে, যদি দেখো যে না কারেক্ট তো থাকে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, তাইলে ওখানে সেমিকোলন বসবে না। তুমি একটা জিনিস দেখবা পাংচুয়েশনের সময়, আমি তোমাদেরকে একটা একটা জায়গায় এমফাসাইজ করতেছি, সেটা হচ্ছে ইয়োর ফিলিংস। ইয়োর ফিলিংস কেন কেন আসলে, কারণ ছোটবেলা থেকে আমরা ইংলিশ রিডিং বাংলা রিডিং পড়ছি, তো আমাদের মধ্যে ইনটুইশন বলে একটা জিনিস আছে সবার মধ্যেই। এটা তোমার নিজের কাছে মনে হতে পারে যে আমাদের মধ্যে তো নাই, কিছু পড়ালেখা করিনি অত ভালো করে, বা আমি সবসময় গ্রামার অত ভালো করে পড়িনি কখনো, বাট তাও তোমার মধ্যে ইনটুইশন আছে যে ফুল স্টপ কোথায় হয়, ফুল স্টপ কোথায় হয় না। তো দ্যাটস ওয়াই আই এম সেইং, ইফ ইউ ফিল লাইক যে এক জায়গায় ফুল স্টপ বসানো দরকার, কিন্তু এখানে 99% অফ দ্য কেসে ফুল স্টপ বসবে। যদি ইফ ইউ ফিল লাইক যে না এখানে ফুল স্টপের কোনো দরকার নাই, মোস্ট প্রবাবলি ওখানে আসলে ফুল স্টপের কোনো দরকার নেই। So, একটু নিজের উপরে ট্রাস্ট করতে হবে ইন দিস কেস। পাংচুয়েশনে কি মানে অনেক রুল, এত রুল তোমার পড়ার সময় নাই, তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। ইউ নিড টু ট্রাস্ট ইউর ইনটুইশন সামওয়াট ইন দিস কেস। এসআইটি, একটা তোমাদেরকে মজার জিনিস বলি, এসআইটি হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট, বুঝছো? এসআইটি বলো, তোমরা যারা এখনো স্কুল কলেজে আসো, তোমরা প্রবাবলি বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট দিবা। আই এম অ্যাজিউমিং দিবা কি কয়েকজন, সবাই হয়তো বা দিবা না, কয়েকজন বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট দিবা। তো বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট দিলে এসআইটির সাথে সবচেয়ে রেলেভেন্ট যেটা, সেটা হচ্ছে আইবিএ আর বিউপির অ্যাডমিশন টেস্ট। এই দুটো খুবই সিমিলার। আমি এসআইটির প্রিপারেশন আগে নিচ্ছি, and তারপর আই গেভ মাই অ্যাডমিশন টেস্ট, এন্ড অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় ইট রিয়েলি হেল্প। আমার কাছে মনে হচ্ছে যে এসআইটির প্রিপারেশন ওয়াজ ভেরি মাচ হেল্পফুল ইন দা আইবিএর প্রিপারেশন অ্যাজ ওয়েল। সো দুইটা টেস্টই আসলে অ্যাপটিটিউড টেস্ট। মানে অ্যাপটিটিউড টেস্ট মানে কি, অ্যাপটিটিউড টেস্ট মানে তোমার কমন সেন্স, আর তুমি এখন পর্যন্ত একেবারে ক্লাস প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত তুমি যা যা পড়ছো, এইসব পড়ালেখার উপরে একটা কম্প্রিহেন্সিভ টেস্ট হয়। এটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, বুঝছো? সেখানে তোমার নলেজের উপরে যতটুকু টেস্ট হবে, তার চেয়ে বেশি টেস্ট হবে যে তুমি কতটুকু নলেজ রিটেইন করছো এতদিনে, তোমার ইনটুইশন কতটুকু ডেভেলপ হয়েছে, আদৌ ডেভেলপ হয়েছে নাকি না, এই সব কিছুর উপরে অনেকটা বেশি টেস্ট হয়। সো নলেজ ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট এভরিথিং। আমি এমন মানুষ চিনি যে অনেক পড়ছে, হ্যাঁ, আই হ্যাড স্টুডেন্টস লাইক লাস্ট 4 বছর ধরে তো আমি আইবিআর এসএটি দুইটার জন্য পড়াচ্ছি। তো আই হ্যাড স্টুডেন্টস হু স্টাডি আ লট মোর, অনেক বেশি পড়ছে, আর দিনে 24 ঘন্টার মধ্যে 9 10 12 ঘন্টা পড়ছে, বাট তাও ওরা মানে দে কুড নট গেট ইন। অ্যান্ড দ্য রিজন ওয়াজ যে পড়ালেখা করলে আসলে আইবিতে টিকা যায় না, আর এসএটিতে ভালো করা যায় না। ইটস মোর অ্যাবাউট তুমি ইনটুইশন কাজে লাগাতে পারতেছো নাকি, তুমি কোয়েশ্চেন কিরকম আসে, কোয়েশ্চেনের স্ট্রাকচার তুমি ধরতে পারতেছো নাকি। ইটস ভেরি ডিফিকাল্ট, আবার বলি ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ নিড টু প্র্যাকটিস আ লট। আমার 6 মাস আমি এসএটির প্রিপারেশন নিয়েছিলাম 6 মাস লাগায়, জাস্ট সো ইউ নো। আমি আইবিএর প্রিপারেশন এরকম অনেক সময় লাগাই নিছি, বিকজ আই এম নট দ্যাট কাইন্ড অফ স্টুডেন্ট যে হচ্ছে 3 মাস পরেই অনেক ভালো করে ফেলতে পারে। সো আমার ফিলসফি ওয়াজ দিস অলওয়েজ, যে আমি অনেক বেশি আমি পড়বো, আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট একদম থ্রু অ্যান্ড থ্রু। এই এই এক্সামটাতে এক্স্যাক্টলি কেমন কোয়েশ্চেন আসতে পারে কোন টপিক থেকে, এইটা নিয়ে আমার চেয়ে ভালো যেটা আর কেউ না জানে। এটা এসএটি আইবে দুইটার জন্য আমার ফিলসফি ছিল দিস, এন্ড দ্যাট রিয়েলি হেল্প। এন্ড আই থিঙ্ক ইউ গাইজ শুড ডু দ্য সেম ওয়েন ইউ আর প্র্যাকটিসিং। কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবা, এই যে ওয়ান প্রেপ থেকে তোমাদেরকে হোমওয়ার্ক দেবে আজকেও, এই হোমওয়ার্ক করার সময় তুমি অনেক বেশি মনোযোগ দিবা কোয়েশ্চেনের টাইপ বুঝতে। অ্যান্সার বের করাটা তোমার প্রায়োরিটি, ঠিক আছে, বাট ওটা সেকেন্ড প্রায়োরিটি। তোমার ফার্স্ট প্রায়োরিটি, অ্যাটলিস্ট ফর নাও, প্রথম 2-3 মাস হচ্ছে কি, তুমি কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কিভাবে আসতেছে, কোন টপিক থেকে কোন কোন টাইপে আসতেছে, এটার মধ্যে একটা প্যাটার্ন রেকগনাইজ করার চেষ্টা করবা তোমরা, ঠিক আছে? প্যাটার্ন রেকগনাইজ। যারা এইচএসসি দিছো বা যারা ও লেভেলস এ লেভেলস যেটাই দিচ্ছ না কেন, দেখবা যে কোয়েশ্চেন প্রতিটা টপিক থেকে একটা প্যাটার্ন ফলো করে আসে, একটা সেম টাইপের কোয়েশ্চেনই প্রতি বছর আসে। এসএটিও সেম, ঠিক আছে, প্রত্যেকটা টপিক থেকে সেম 3-4 টাইপের কোয়েশ্চেনই আসবে, এন্ড তোমার কাজ হচ্ছে ওই 3-4 টাইপের কোয়েশ্চেনটা কেমন এক্স্যাক্টলি এটা বের করা। তুমি ধরো কোয়েশ্চেন একটা সলভ করতেছো, ইউ রিপিটেডলি আস্ক ইয়োরসেলফ, আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন কি আমি আগে কোথাও সলভ করছি, মানে 5 নম্বর কোয়েশ্চেনটা এমন, 1 নম্বর কোয়েশ্চেনটাও কি এরকম সিমিলার ছিল না। এইভাবে করে নিজেকে কোয়েশ্চেন করবা, নিজেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো কোয়েশ্চেন টাইপ কেমন হতে পারে। এন্ড দ্য পার্সন হু ডাজ দ্যাট ভেরি ওয়েল, আই ক্যান গ্যারান্টি যে সে ভালো করবে সেটিতে, ঠিক আছে, আই ক্যান লাইক প্রিটি মাচ গ্যারান্টি। আর যারা করতে পারবে না, যে হচ্ছে জাস্ট প্র্যাকটিস করতেছো এন্ড ইউ আর নট ডুইং এনিথিং এলস, ইউ উইল প্রবাবলি নট গেট আ গুড স্কোর। এটা খুবই আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, সেমিকোলনে চলে আসি, আমি আবার ব্যাক আসি।
সেমিকোলন ক্যান রিপ্লেস আ ফুল স্টপ এন্ড এটার যদি আমি একটা এক্সাম্পল দেই, we have paid our dues, we have paid our dues, we expect all the privileges, all the facilities mentioned in the contract. এখানে দেখো, we have paid our dues and we expect all facilities mentioned in the contract. দুইটা কমপ্লিট সেন্টেন্স, এন্ড দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে ইদার আমি ফুল স্টপ বসাবো বা আমি কমা প্লাস ফ্যান ভয়েস বসাবো। আমরা জানি তাই না, এটা আমি এভাবে বলতে পারতাম যে we have paid our dues, কমা and we expect all the facilities mentioned in the contract. অর আমি এখানে একটা সেমিকোলনও বসাতে পারি, ঠিক আছে? এই সিচুয়েশনে আমরা কিন্তু তিনটা ডিফারেন্ট পাংচুয়েশন টাইপ ইউজ করতে পারতেছি, তিনোটাই কারেক্ট, ঠিক আছে? দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা কমা বসাতে পারি, প্লাস ফ্যান ভয়েস, ফুল স্টপ বসাতে পারি, অথবা সেমিকোলন বসাতে পারি, এনি অফ দ্য থ্রি, ঠিক আছে? ইট ক্যান, মানে তুমি যেটা ইউজ করো ইজ টোটালি ফাইন। রুল নাম্বার টু, বলে যে সেমিকোলন ক্যান বি ইউজড, বা ইট ক্যান বি ইউজড টু সেপারেট items in a list that already has comma in them বা in it. আমি এটার এক্সাম্পল দেখাই, কারণ এক্সাম্পল না দেখলে তোমরা এটা বুঝবা না আসলে। কারণ আমি বললাম যে while the United Nations headquartered in New York City, it also has offices in Nairobi, Kenya, Geneva, Switzerland, and Vienna, Austria. এখানে একটা মজার জিনিস দেখো, এখানে কিন্তু একটা লিস্ট অফ আইটেম আছে, অফিসগুলো কোন কোন জায়গায় সেটার একটা লিস্ট এখানে। নাইরোবি কেনিয়া একটা আইটেম, জেনিভা সুইজারল্যান্ড একটা আইটেম, ভিয়েনা অস্ট্রিয়া একটা আইটেম। তো এখন আমি যদি এই আইটেম গুলোর মাঝখানে কমা ইউজ করতাম, তখন কি মনে হইতো? তখন মনে হইতো নাইরোবি, কেনিয়া, জেনিভা, সুইজারল্যান্ড, ভিয়েনা, অস্ট্রিয়া এগুলো সব আলাদা আলাদা আইটেম, তাই না? কারণ সবার মধ্যে আমি কমা ইউজ করে ফেলছি, and তখন মনে হতো যে এখানে আসলে আছে 6টা আইটেম। কিন্তু আমার লিস্টের মধ্যে তো 6টা আইটেম নাই, তাই না? লিস্টের মধ্যে আছে কয়টা আইটেম? লিস্টের মধ্যে আছে অ্যাকচুয়ালি 3টা আইটেম, বাট কনফিউজিং হয়ে যায় না, যেহেতু আইটেমটা ইটসেলফ এর মধ্যে একটা কমা আছে। ইন দিস কেস আমরা সেমিকোলন দিয়ে আইটেম গুলাকে আলাদা করতে পারি, যেহেতু লিস্টের মধ্যে অলরেডি কমা আছে, লিস্টের আইটেমের মধ্যে অলরেডি কমা আছে, আরো একটা কমা ইউজ করলে সব কনফিউজিং হয়ে যায়। তো আমরা চাইলে সেমিকোলন দিয়ে এটা আলাদা করতে পারি। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি। রুল নাম্বার 3, লাস্ট রুল। এটা ইম্পর্টেন্ট এন্ড এটা একটু কনফিউজিং হইতে পারে, তো একটু একটু মনোযোগ দিতে হবে। কিছু ওয়ার্ড আছে, যেমন নেমলি, however, therefore, that is। তারপর আমরা কিছু সিম্বল চিনি, তাই না? আই তারপর ইজি, তারপর ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো কিছু ওয়ার্ড আছে, আমরা সবাই এগুলো চিনি। এখন এই ওয়ার্ডের পর যদি একটা কমপ্লিট সেন্টেন্স থাকে, এই ওয়ার্ডের পর যদি একটা কমপ্লিট সেন্টেন্স থাকে, এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা আছে, এগুলোর পরে একটা কমপ্লিট সেন্টেন্স আছে, আর এগুলোর পর তুমি একটা কমপ্লিট সেন্টেন্স ইন্ট্রোডিউস করতেছো। কমপ্লিট সেন্টেন্স শুরু করলে ওদের আগে তুমি একটা সেমিকোলন ইউজ করতে পারো, ঠিক আছে? ওদের আগে তুমি একটা সেমিকোলন কি করতে পারো? ইউজ করতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, ব্রিং এনি টু আইটেমস, however, sorry, however, sleeping bags
are in short supply. What does this mean? আর আমি বলতেছি যে যে কোনো দুইটা আইটেম আনো, কিন্তু জাস্ট জানার জন্য বলতেছি স্লিপিং ব্যাগের একটু কমতি আছে, ঠিক আছে? তো এখানে দেখো, ব্রিং এনি টু আইটেমস, হাউএভার, এটা দিয়ে আমি কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স ইন্ট্রোডিউস করতেছি না, যে স্লিপিং ব্যাগস আর ইন শর্ট সাপ্লাই, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। যেহেতু আমি একটা কমপ্লিট সেন্টেন্স ইন্ট্রোডিউস করতেছি আফটার হাউএভার, আমরা হাউএভার এর আগে সেমিকোলন ইউজ করতে পারবো, ঠিক আছে? হাউএভার এর আগে সেমিকোলন ইউজ করতে পারবো। এখন তোমার মনে হতে পারে যেটা তো ভাই অনেক কনফিউজিং একটা রুল, আমি তো এটা কিছু বুঝলাম না। এটা চেষ্টা করো তো এই রুলটার সাথে কানেক্ট করতে। সেমিকোলন আমি কি বলছিলাম, দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা সেমিকোলন ইউজ করি না? দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে কিন্তু আমরা সেমিকোলন ইউজ করি। এটা কিন্তু নন নেগোশিয়েবল রুল। দুনিয়ার যত রুলই হোক না কেন, এক্সেপ্ট দিস রুল, এই রুলটা উইল অ্যাপ্লাই, ঠিক আছে? এন্ড এখানে দেখো তো ওই জিনিসটাই হয়েছে না, ব্রিং এনি টু আইটেমস, এটা একটা কি কমপ্লিট সেন্টেন্স, রাইট? হাউএভার স্লিপিং ব্যাগস আর ইন শর্ট সাপ্লাই, এটাও কি একটা কমপ্লিট সেন্টেন্স না? চিন্তা করো তো, হাউএভার থেকে শুরু করে এই পার্টটুকু কি একটা কমপ্লিট সেন্টেন্স না? আমি যে বলতেছি হাউএভার স্লিপিং ব্যাগস ইনটু শর্ট সাপ্লাইতে আছে, ইটস আ কমপ্লিট সেন্টেন্স অ্যাজ ওয়েল। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, ইভেন তো রুলটা ডিফারেন্ট, লুকস ডিফারেন্ট, এটা কিন্তু ওই সেম জায়গাতেই থাকে যে দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা সেমিকোলন ইউজ করব। সবাইকে আমরা বুঝতে পারছি রুল নাম্বার 3টা? সবাইকে আমরা বুঝতে পারছি রুল নাম্বার 3? আই অ্যাজিউম সবাই আমরা বুঝতে পারছি। ওকে, একটা ছোট ছোট্ট করে রিক্যাপ করি একদম শুরু থেকে, কমা থেকে শুরু করে রিক্যাপ করি। ড্যাশের রুল আসলে তেমন কিছু করার নাই, তোমাকে আমি জাস্ট ড্যাশের রুল ছোট্ট করে বলে দেই। ড্যাশ আর কোলনের রুল ইজ ভেরি সিমিলার, ঠিক আছে? ড্যাশ আর কোলনের রুল মোটামুটি 99% আইডেন্টিক্যাল, বুঝতে পারছো? যেখানে ড্যাশ হয় সেখানেই কোলন হয়, যেখানে কোলন হয় সেখানে আমরা ড্যাশ ইউজ করতে পারি, কোনো অসুবিধা নাই। ড্যাশের জাস্ট একটা ইউনিক রুল আছে, সেটা কি? যেটা হচ্ছে নন এসেনশিয়াল ক্লসের, যেটা যদি নন এসেনশিয়াল ক্লস থাকে ওখানে আমরা কমা বা ড্যাশ দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি, বাট সেট আকারে আসতে হবে। ইউজ করলে দুইটা কমা, আমাদের দুইটা ড্যাশ, একটা কমা একটা ড্যাশ মিক্স এন্ড ম্যাচ করতে পারবো না। লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। কমার রুল গুলো সবাই একবার চেক করো, ঠিক আছে? সবাই একবার পড়ো। ধরো রুল নাম্বার 1 কি ছিল, যে আমরা যদি একটা লিস্ট থাকে এন্ড সেই লিস্টে যদি তিনটার বেশি আইটেম থাকে, আইটেম মানে এই না খালি কোনো জিনিসের নাম, মানুষের নাম, কোনো কাজ, যে কোনো কিছু হইতে পারে, জাস্ট একটা লিস্ট থাকলেই তিনটার বেশি আইটেম হইলে আমরা আইটেম গুলাকে আলাদা করতে কমা ইউজ করতে পারবো। রুল নাম্বার 2 ওয়াজ যে যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, ডিপেন্ডেন্ট ক্লজের পরে কমা ইউজ করব। নন এসেনশিয়াল ক্লজ থাকলে দুইটা কমা দিয়ে আমরা নন এসেনশিয়াল ক্লজকে আলাদা করবো, বা দুইটা ড্যাশ দিয়ে নন এসেনশিয়াল ক্লজকে আলাদা করবো। তারপর ছিল দুইটা ইন্ডিপেন্ডেন্ট, যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ওদের মাঝখানে কখনো কমা ইউজ করতে পারবো না, ওদের মাঝখানে আমার অন্যভাবে কানেক্ট করতে হবে। যেমন আমি ফুল স্টপ দিয়ে কানেক্ট করতে পারি, অথবা কমা প্লাস ফ্যান বয়েজ দিয়ে কানেক্ট করতে পারি, অথবা সেমিকোলন দিয়ে কানেক্ট করতে পারি। তারপর আমরা নাউন অ্যাডজেক্টিভ, নাউন ভার্ব, নাউন প্রেপোজিশন, প্রোনাউন ভার্ব, এগুলো কোনো কিছুর মাঝখানে কমা ইউজ করব না। যদি দুইটা সেন্টেন্সের মধ্যে ক্লিয়ারলি অপোজিট পার্ট থাকে, যে পুরোপুরি বিপরীত দুইটা পার্ট, সেই বিপরীত দুইটা পার্টকে আলাদা করতে আমরা কমা ইউজ করব। কোলন, কোলনের রুলস কি কি ছিল? রুল নাম্বার 1 ওয়াজ কোলন সবসময় কমপ্লিট সেন্টেন্সের পরে আসবে, তার মানে কোলন কখনো ইনকমপ্লিট সেন্টেন্সের পরে আসতে পারবে না, ও সবসময় কমপ্লিট সেন্টেন্সের পরেই আসবে। কোলন আমরা নর্মালি কোনো কিছু এক্সপ্লেইন করতে বা কোনো কিছু, কোনো লিস্ট ইন্ট্রোডিউস করতে ইউজ করি, এন্ড সেইটা এটা এটা ড্যাশের ইউজ সেম, আমরা কোলনের জায়গায় ড্যাশ ইউজ করতে পারি ইন দিস সিনারিও, কোনো কিছু এক্সপ্লেইন করতে বা কোনো লিস্ট ইন্ট্রোডিউস করতে। সেমিকোলন এটা ফুল স্টপকে রিপ্লেস করতে পারে, সেমিকোলনের কাজ কি? ফুল স্টপকে রিপ্লেস করতে পারে। এন্ড আরেকটা কাজ আছে, হচ্ছে ধরো একটা লিস্টের মধ্যে অলরেডি আমার কমা আছে, যে সেই লিস্টের আইটেম গুলাকে আলাদা করতে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। দিস ইজ আ এক্সেপশন রুল, ঠিক আছে? এটা একটা এক্সেপশন রুল। লাস্টলি আমার যদি এই ওয়ার্ডস গুলো থাকে, and এই ওয়ার্ডস গুলোর পরে যদি একটা কমপ্লিট সেন্টেন্স থাকে, তাহলে এই ওয়ার্ড গুলোর আগে আমরা একটা সেমিকোলন ইউজ করতে পারি। সবার জন্য ক্লিয়ার অল দ্য রুলস? কারো কোনো কোয়েশ্চেন আছে ফ্রম এনি অফ দিস? কারো কোনো কোয়েশ্চেন অ্যাজিউম করছি নাই, ঠিক আছে? অ্যাজিউম করতেছি নাই। সো লেটস মুভ অন টু অ্যাকচুয়ালি সলভিং সাম প্রবলেমস। আমরা একটা প্রবলেম সলভ করি। তো জাস্ট গিভ মি 1 সেকেন্ড। পাংচুয়েশন কিন্তু আমি বলছি এটার টপিকের নাম কি?
টপিকের নাম হচ্ছে বাউন্ডারিজ, ঠিক আছে? টপিকের নাম হচ্ছে কি বাউন্ডারিজ। তো আমি কোয়েশ্চেন সলভ করব, বাট আই ওয়ান্ট ইউ গাইজ টু রিড দ্যাট কোয়েশ্চেন ফার্স্ট এন্ড নিজের আগে একবার চেষ্টা করো এটা সলভ করা, ঠিক আছে? আমি অফকোর্স সলভ করে দিব, বাট তোমরা নিজের একবার চেষ্টা করো সলভ করার। অথবা আবার আরেকটা জিনিস মাথায় রাখবা, পাংচুয়েশন কোয়েশ্চেনের কেসেও কিন্তু তোমার শুধুমাত্র যেই পার্টটুকুতে আন্ডারলাইন আছে বা যেই সেন্টেন্স আন্ডারলাইন আছে সেই সেন্টেন্সটাই পড়া লাগবে, এই পার্ট তোমার পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? And একটা কোয়েশ্চেন পাংচুয়েশন থেকে আসছে না কিনা সেটা তুমি কিভাবে বুঝবা? যখন সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড সব সেম বাট জাস্ট পাংচুয়েশন মার্কটা ডিফারেন্ট দেওয়া আছে, তখনই বুঝতে হবে এটা একটা পাংচুয়েশন কোয়েশ্চেন, ওকে? এন্ড একটা কোয়েশ্চেন গ্রামার থেকে আসছে না কিনা সেটা আমরা কেমনে বুঝি? যখন আমরা দেখি কনফর্ম টু দ্য কনভেনশন অফ স্ট্যান্ডার্ড ইংলিশ। স্ট্যান্ডার্ড ইংলিশ শব্দটা দেখতে পাইলেই আমাদের বুঝতে হবে এটা গ্রামারের কোয়েশ্চেন। এন্ড তুমি যখন বুঝবা গ্রামার, তারপর তুমি দেখবে অপশন চয়েসে পাংচুয়েশন সাইন ডিফারেন্ট নাকি, তাহলে বুঝতে হবে এটা পাংচুয়েশনের কোয়েশ্চেন। জাস্ট এটা সবাই একবার পড়ো, কোয়েশ্চেনটা সবাই একবার পড়ো এন্ড দেন আই উইল সলভ দিস। নো ওয়ারিস, 30 সেকেন্ড দিচ্ছি সময়, সবাইকে সময়। অলরাইট, সো আই আই অ্যাজিউম সবাই পড়ছো মোটামুটি। আমরা এখন দেখবো এক্স্যাক্টলি অ্যাপ্রোচটা কি হবে। তুমি যদি পাংচুয়েশনের কোয়েশ্চেন পাও, এক্স্যাক্টলি কোন অ্যাপ্রোচে তুমি সলভ করতে পারবা কোয়েশ্চেন গুলো। ইন কেস অফ, আমি শুরু করার আগে, আমরা লাস্ট 2-3 দিন যেই লেসন গুলো নিছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন্স, মডিফায়ার্স, এগুলোতে আমরা দেখছি যে আন্ডারলাইন পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। আমি আন্ডারলাইনের মধ্যে অপশন চয়েস বসায় বসায় আমি অ্যান্সার পেয়ে যাই। আমার ইউজুয়ালি আন্ডারলাইন পার্টের বাইরে সেন্টেন্সের অন্যান্য জিনিসপত্র নিয়ে তেমন একটা বদার্ড হওয়া লাগে না অত বেশি। কিন্তু অন দা আদার হ্যান্ড, পাংচুয়েশন কোয়েশ্চেনের কেসে আন্ডারলাইন পার্টের বাইরে কোন পাংচুয়েশন সাইন আছে, কোথায় কি আছে, এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ মনে আছে নন এসেনশিয়াল ক্লজের রুলটা, নন এসেনশিয়াল ক্লজের শেষে যদি কমা থাকে শুরুতেও কমা থাকবে। এখন আন্ডারলাইন যদি শেষের এখানে হয় এন্ড তুমি যদি না জানো বাইরে কি আছে, তুমি কিন্তু এখানে কমা হবে নাকি ড্যাশ হবে তুমি বসাতে পারবা না, ঠিক আছে? সেম আমরা এখানে দেখি কি হচ্ছে। বলা আছে উইথ সাম 16,000 in attendance, the Second World Black and African Festival of Arts and Culture, or Festac 77, as the event was more commonly known, became the largest Pan-African event on record. তো এখানে কালচার এন্ড কালচার আমি জাস্ট লিখে রাখি কালচার। সো তোমার প্রথম কাজ হচ্ছে যে এখানে একটা ড্যাশ আছে, তাই না? আমি আমি কি কি দেখবো, আমার আন্ডারলাইন পার্টের বাইরে কি কি কমা আছে। এখানে একটা কমা আছে, এই কমাটা কেন আছে নিজেকে জিজ্ঞেস করবা, যে প্রত্যেকটা পাংচুয়েশন সেন্টেন্সের আন্ডারলাইন পার্টের বাইরে এগুলো এক্স্যাক্টলি কেন দেওয়া হয়েছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা। এই কমাটা ইজ বিকজ একটা ডিপেন্ডেন্ট ক্লসেস, তাই না? সেন্টেন্সের শুরু হয়েছে একটা ডিপেন্ডেন্ট ক্লস দিয়ে, আর আমরা কি জানি ডিপেন্ডেন্ট ক্লসের পরে কমা হইতে হয়। তো এটা ঠিক আছে, আমার আন্ডারলাইন পার্টের সাথে কোনো রেলেভেন্সি নাই। এই কমাটা কেন আছে? কমাটা কেন আছে? কমাটা আছে বিকজ এই যে অর ফেস্টেক আর্টস এন্ড কালচার অর ফেস্টেক 77 অ্যাজ দ্য ইভেন্ট ওয়াজ মোর কমনলি নোন, এটা আসলে এই ফেস্টেক 77 কে এক্সপ্লেইন করার জন্য আছে, ঠিক আছে? এই কমাটা ফেস্টেক 77 আর ওইটা এক্স্যাক্টলি কি, এই দুটাকে আলাদা করার জন্য আছে। এই ড্যাশটা কেন আছে? এই ড্যাশের পরে তো কোনো এক্সপ্লেনেশন নাই, এই ড্যাশের পরে তো কোনো লিস্ট অফ আইটেমস নাই, তাহলে ড্যাশের আরেকটা রুল কি ছিল? নন এসেনশিয়াল ক্লজ আলাদা করা, তাই না? তো তার মানে তুমি কি বুঝতে পারতেছি আমরা, যে ড্যাশটা ইউজ করার একমাত্র কারণ ক্যান বি হোয়াট, এখানে নিশ্চয়ই কোনো নন এসেনশিয়াল ক্লজ আছে। তো আমাদের বের করতে হবে কি নন এসেনশিয়াল ক্লজটা কোন জায়গায় আছে, ঠিক আছে? যে আমার সেন্টেন্সের কোন পার্টটা আমি বাদ দিতে পারি সেফলি। আমরা দেখতেছি উইথ সাম 16,000 in attendance, the Second World Black and African Festival of Arts and Culture। এই আর্টস এন্ড কালচার পর্যন্ত তো ইম্পর্টেন্ট, তাই না? কারণ এটাই আমার মেইন পয়েন্ট অফ দ্য সেন্টেন্স, the Second World Black and African Festival of Arts and Culture, বিশাল বড় একটা নাম, এটা আমি বাদ দিতে পারবো না। or Festac 77 as the event was more commonly known, এইটাকে একটা এক্সট্রা ইনফরমেশন না? আমার এক্সিস্টিং যেই ইনফরমেশনটা আছে, যে ব্ল্যাক এন্ড আফ্রিকান ফেস্টিভ্যাল, সেইটাকেই
আরেকটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে অর ফেস্টেক 77 অ্যাজ দ্য ইভেন্ট ওয়াজ কমনলি নোন। এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। তার মানে আমরা কি বুঝতেছি, এই পার্টটুকু ইজ দা নন এসেনশিয়াল ক্লজ। তো নন এসেনশিয়াল ক্লজের শেষে ড্যাশ আছে, এটা শুরুতেও কি ড্যাশ থাকতেই হবে না? কারণ আমরা কি জানি, ইধার কমা কমা আসবে অথবা ড্যাশ ড্যাশ আসবে, কমা ড্যাশ একসাথে ইউজ করতে পারবো না। তো আমার অ্যান্সার ইজ অপশন বি। ঠিক আছে, অপশন বি। সবাইকে আমরা বুঝতে পারছি এটার অ্যান্সার কেন অপশন বি? কারো কি কোনো প্রশ্ন আছে এখান থেকে, এই অ্যান্সার এই কোয়েশ্চেনটা কেন অপশন বি হইছে, কেন অপশন সি হইলো না, কেন অপশন ডি হইলো না? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? নাই। তোমরা যখন কোয়েশ্চেন সলভ করবা, ধরো ওয়ান প্রেপ থেকে যারা সলভ করবা কোয়েশ্চেন আর কি, তখন দেখবা যে ওয়ান প্রেপে সবগুলো কোয়েশ্চেনের একটা এক্সপ্লেনেশন থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন ভুল হোক সঠিক হোক এরকম একটা এক্সপ্লেনেশন থাকে, ঠিক এইটাই এইটাই কপি পেস্ট করো এখানে। এন্ড প্রত্যেকটা অ্যান্সার এক্সপ্লেনেশনে যেই অ্যান্সারটা কারেক্ট হয়েছে সেই অ্যান্সারটা কেন কারেক্ট হয়েছে এটা তো দেওয়া থাকেই, এন্ড যেগুলো ভুল হয়েছে সেগুলো কেন ভুল হয়েছে সেটাও দেওয়া থাকে। ও বাই দ্য ওয়ে, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ও, স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি যেটা বলতেছিলাম, আহ ওকে, আমি যে কোয়েশ্চেনটা দেখাচ্ছি এটা তো সবাই দেখতে পারতেছো, রাইট? আমি একটা কোয়েশ্চেন করলাম, সব দেখছি, ওকে। আমি জানি না, আমার আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে এখানে জয়েন করা, সেটা আই ক্যান নট সি মাই স্ক্রিন ফর সাম রিজন। এনিওয়েজ, হোয়াট আই ওয়াজ সেইং ওয়াজ যে তোমাদের ওয়ান প্রেপে ওয়ান প্রেপে তোমরা যখন কোয়েশ্চেন সলভ করতে যাবা, দেয়ার উইল বি একটা অ্যান্সার এক্সপ্লেনেশন, যেখানে একটা পার্ট থাকবে যে যে অ্যান্সারটা হয়েছে সেটা কেন হয়েছে, আর আরেকটা পার্ট থাকবে যে অপশন চয়েস গুলো হয় নাই সেটা কেন হয় নাই এক্স্যাক্টলি। বুঝতে পারছো? এন্ড তুমি যেগুলো হয় নাই কেন হয় নাই সেটাও খুব মনোযোগ দিয়ে পড়বা, বিকজ দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ক্লিয়ার? দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, যেটা হয় নাই সেটা কেন হয় নাই এক্স্যাক্টলি। যাই হোক, তারপর আমি তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন দিই। ধরো এই কোয়েশ্চেনটা সবাই একবার সলভ করার চেষ্টা করো তো। সবাই এখন স্ক্রিনে যে কোয়েশ্চেনটা আছে সেটা সলভ করার চেষ্টা করো। ক্লাসের এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে বুঝতে পারি নাই, কোথাও কোথাও কনফিউশন আছে, আগের কোয়েশ্চেনটা আরেকবার দেখালে ভালো হয়? এনিওয়ান? বুঝতে না পারলে প্লিজ বলবা, ঠিক আছে? তাইলে ইউর লস। অলরাইট, আই থিঙ্ক মোটামুটি সবাই এটা পারতেছো। বিকজ আমরা কি জানি, কমার একটা খুব ইম্পর্টেন্ট রুল ছিল যে আমরা নাউন, ভার্ব বা প্রোনাউন ভার্বের মাঝখানে কমা কখনো ইউজ করব না। And এখানে কেউ এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে না, যে in 2018 the innovative work of Congolese sculptor and architect Bodies Isaac Ingeles, এটা হচ্ছে একটা নাম পুরাটা। বডিজ আইজ্যাক ইঙ্গেলেস, এটা পুরাটা একটা নাম। আর ওয়্যার হচ্ছে একটা ভার্ব। সেই পুরাটা একটা নাউন, যেহেতু পুরাটাই একটা নাম, তাহলে একটা ভার্ব। আমরা কি জানি, নাউন আর ভার্বের মাঝখানে কোনো পাংচুয়েশন হয় না, কমা বা কোনো পাংচুয়েশনই হয় না। অপশন সি ইজ দা অবভিয়াস কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অবভিয়াস কারেক্ট অ্যান্সার। এটা সবাই একটু করার চেষ্টা করো, এটা as well.
অলরাইট, কয়েকজন সি বলছো, কয়েকজন ডি বলছো, তো which is the correct answer, right? এটার অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি সি। ঠিক আছে, অ্যান্সার ইজ নট ডি। কেন আমরা দেখি, বলা আছে যে ইন 1919, এই পার্টটুকুই পড়বো, বাকি পার্ট আমার দরকার নাই। In 1919, Larazolo was elected governor of New Mexico. In 1928, he became the nation's first Hispanic US senator. এখানে একটা জিনিস দেখো, ধরো আমরা নিউ মেক্সিকো পর্যন্ত আছে। ইন 1919, Larazolo was elected governor of New Mexico. এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স না? কমপ্লিট সেন্টেন্স, তাই না? এটাতে এত আমার আর কিছু জানার নাই। এটাতে একটা সাবজেক্ট আছে, এটাতে একটা ভার্ব আছে, এন্ড এটার একটা মিনিংও আছে যে ও ইলেক্ট হয়েছিল 1919-এ। খুব ভালো কথা। তারপর দেখো, ইন 1928 হি বিকেম দ্য নেশনস ফার্স্ট হিসপ্যানিক ইউএস সেনেটর। এটাও কমপ্লিট সেন্টেন্স, সেম লজিকে। একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এন্ড এটার মিনিংও আছে যে ও 1928-এ ও একটা ইউএস সেনেটর হয়ে গেছিল, ফার্স্ট হিসপ্যানিক। তো দুইটা কমপ্লিট সেন্টেন্স। এখন দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা জানি যে কমা হবে না, কারণ দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা কমা ইউজ করি না। কিন্তু এটাও ট্রু যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কোনো না কোনো পাংচুয়েশন ইউজ করতে হবে। কোনো পাংচুয়েশন না থাকলে আবার কেমনে হবে, তাই না? কারণ আমার এখানে থামার দরকার আছে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে উই নিড টু স্টপ, উই নিড টু পজ ফর আ সেকেন্ড এন্ড দেন মুভ অন টু দ্য নেক্সট পার্ট। আমার অপশন এ আর অপশন ডিও এই কারণে ভুল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্যাট রিজন। কেন? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার আমরা কি কি ওয়ে দেখছিলাম। ইদার আমি ফুল স্টপ ইউজ করব, সেমিকোলন ইউজ করব দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আর কি কানেক্ট করতে হইলে, অথবা আমি কমা প্লাস ফ্যান বয়েজ ইউজ করবো, তাই না? এখন আমার এখানে ফুল স্টপ অপশনে নাই, সেমিকোলন অপশনে নাই, কিন্তু কমা প্লাস ফ্যান বয়েজ অপশনে আছে না? এই যে কমা আর এন্ড আছে ফ্যান বয়েজ এর এ, আমার অপশন সি ইজ দা কারেক্ট আনসার। মাহিরু, কি বুঝতে পারছো? তুমি ডি বলছিলা, তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। অলরাইট, সো আই থিঙ্ক বাকি কোয়েশ্চেন তোমরা পারবা, এরকমই সব কোয়েশ্চেন। হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন দেখবা কমা থেকে আসছে, এন্ড সাম কোয়েশ্চেন উইল বি ফ্রম সেমিকোলন, সাম উইল বি ফ্রম এইটা সেটা। তাহলে তোমাদেরকে তোমাদের হোমওয়ার্কটা দিই। হোয়াট উইল your homework actually be? Um, okay. So HW, first of all, এরিকা মেলজারের যে গ্রামার বইটা আছে, এরিকা মেলজারের গ্রামার বই, এই গ্রামার বইটা থেকে ইউ উইল রিড একটা চ্যাপ্টার আছে অ্যাডিশনাল কমা ইউজ এন্ড মিসইউজ। ঠিক আছে, অ্যাডিশনাল কমা ইউজ এন্ড মিসইউজ। এর আগ পর্যন্ত যা আছে, এর আগ পর্যন্ত যা আছে, যত চ্যাপ্টার যা পড়ালেখা আছে সব তুমি করে ফেলবা। ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য ইম্পর্টেন্ট পার্ট। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা তুমি পড়লে ভালো হয় ফর ইউ, বাট ক্লাস যদি ঠিকভাবে করে থাকো তাইলে এটা অত বেশি দরকার হবে না। বাট দ্য থিং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়ান প্রেপ থেকে বাউন্ডারিজ। এই বাউন্ডারিজ তুমি কোথায় পাবা? ইংলিশের স্ট্যান্ডার্ড কনভেনশন অফ ইংলিশের মধ্যে পাবা। ইংলিশের যে স্ট্যান্ডার্ড কনভেনশন অফ ইংলিশ পার্টটা আছে সেখানেতে তুমি বাউন্ডারিজ পাবা। বাউন্ডারিজ এর ইজি, মিডিয়াম, হার্ড প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে ফেলবা। দ্যাট ইজ দ্য হোমওয়ার্ক। ওকে, মেক শিওর ইউ কমপ্লিট দ্য হোমওয়ার্কস রেগুলারলি। হ্যাঁ, হোমওয়ার্কস রেগুলার করলে মানে তোমার পড়ালেখা জমে থাকবে না, আদারওয়াইজ তোমার পড়ালেখা অনেক জমে থাকবে। আমি যেটা দেখছি যে পড়ালেখা জমে থাকলে দ্য স্টুডেন্ট ক্যান নেভার কমপ্লিট ইট অন টাইম, লাইক জীবনেও হয় না। ইনফ্যাক্ট আমার নিজেরও, ধরো আমার একটা এক্সাম আছে সামনে। হ্যাঁ, নেক্সট ইয়ারের জানুয়ারিতে, ভেরি বিগ এক্সাম, ভেরি বিগ এক্সাম, এন্ড আমি এটা দিতে চাই, খুব প্যাশনেটলি আমি এটা দিতে চাই। কিন্তু আমি লাস্ট 2 মাস প্রোক্রাস্টিনেট করতেছি অনেক। আমি পড়বো, কালকে পড়বো, আজকে না কালকে পড়বো, জাস্ট লাইক অল অফ ইউ। এখন এটার কারণে যেটা হয়েছে, আমার এখন অনেক পড়া জমে আছে, লাইক এন্ড আই এম ভেরি স্কেয়ার্ড। টেবিলে বসতে আমার খুব ভয় লাগতেছে, বিকজ আই নো অনেক পড়া জমে আছে, এগুলো আমার কমপ্লিট করতে হবে। বাট স্টিল আই হ্যাভ টু। সো বাট এটার কারণে আমি প্রোক্রাস্টিনেট করতেছি আরো বেশি, বিকজ আই এম স্কেয়ার্ড অফ ইট। তো এটা করবা না, আমার মতো এটা করো না। মেক শিওর ইউ স্টাডি এভরি ডে, এন্ড ছোট ছোট করে যা পারো, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এর বেশি লাগে না। জাস্ট কমপ্লিট করে ফেলবা কোয়েশ্চেন গুলা, হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে ফেলবা, দ্যাট উইল বি গুড ফর ইউ আর কি। এনিওয়েজ, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আগের ক্লাস যেহেতু করি নাই, এই টপিকগুলো কোথায় পাবো?
কোন টপিক গুলো? এই যেগুলো হোমওয়ার্ক